গল্পের নাম গোধূলির শেষ প্রণয়। কলমে সোনিয়া তাবাসসুম। গল্পের সূচনা পর্ব। ডিভোর্সের 2 বছর পর দেশে ফিরল মানহা। নিজ দেশে পা রাখতেই এক অন্যরকম ভালো লাগা কাজ করে। 2 বছর আগে জীবনের কিছু কালো অধ্যায় তার জীবনটা শেষ করে দিয়েছে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে মানহার। নিজ জন্মভূমি ছেড়ে যাওয়ার কষ্ট আজও ভুলতে পারিনি মানহা। কিছু তীক্ষ্ণ স্মৃতি আজও চোখের সামনে ভেসে ওঠে। তার বিয়ের 3 বছরের মাথায় তাদের ডিভোর্স হয়। তার স্বামী বন্ধুদের সাথে ট্যুরে যাবে বলে বাসা থেকে বের হয়েছিল। মানহাও হাসি মুখে তাকে যেতে দিয়েছিল। ঠিক তার পরের দিন নতুন এক মেয়েকে বিয়ে করে বাড়ি ফেরে তার স্বামী রূপম। স্বামীর পাশে অন্য নারীকে দেখে অজ্ঞান হয়ে যায় মানহা। জ্ঞান ফেরার পর নিজের যাবতীয় জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। তাকে কেউ বাধা দেয়নি। তার শাশুড়ি মা তাকে দেখতে পারত না, কেন পারত না সেটা তার অজানা। তার শ্বশুর নেই, অনেক আগেই গত হয়েছেন। সেই দিন চিরদিনের মতো স্বামীর বাড়ি থেকে বের হয়। সারা রাস্তায় চোখের পানি ফেলতে ফেলতে হাঁটে। কোথায় যাবে সেটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে মানহা। শেষমেশ বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাবা মার একমাত্র সন্তান মানহা। তার বাবা মিনহাজ খান একজন নামকরা অ্যাডভোকেট। মানহা বাসায় এসে সবকিছু বললে খান পরিবারের সবাই অনেক রেগে গিয়েছিল, কিন্তু মানহা সবাইকে বলছে এ ব্যাপারে যেন একটা কথা না হয়। সবাই মানহার কথা মেনে নেয়। মিনহাজ খান আদরের মেয়ের কষ্ট সহ্য করতে পারেন না। মানহাকে প্রতিনিয়ত কাঁদতে দেখে ডিভোর্সের কাজ সম্পন্ন করে আমেরিকায় পাঠিয়ে দেয় তার বোনের কাছে। মানহা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে সোজা বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে বসতেই নীরবে চোখের জল গড়িয়ে পড়ে গাড়ির সিটে। অশ্রুসিক্ত নয়নে দেখতে থাকে নিজ জন্মভূমি, যেখানে তার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। জীবন থেকে হারিয়ে গেছে তিনটা বছর, তবে এই 3 বছরে নিজেকে শক্ত করে গড়ে তুলেছে। চোখের পানি মুছে নেয় হাত দিয়ে। সে কাঁদবে না। কেন কাঁদবে? কার জন্য কাঁদবে? যে তার ভালোবাসা বুঝল না তার জন্য? মোটেও না। সে মানহা খান। সবাইকে দেখিয়ে দিবে যে মানহা খান কখনও ভেঙে পড়ে না। যারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করছে তাদের জন্য অন্তত চোখের পানি ফেলবে না। তার এক ফোঁটা চোখের পানির অনেক মূল্য। বাসার কাউকে না বলে দেশে আসছে। সবাইকে সারপ্রাইজ দিবে। তার বড় চাচুর ছেলে আয়ান খানের এনগেজমেন্ট। মানহাকে আসতে বললে সে সাফ সাফ জানিয়ে দেয় আসতে পারবে না। সেজন্য তাকে কেউ আর জোর করেনি। মানহা পরক্ষণে ভাবে সে কেন অন্যের জন্য দেশে আসবে না। তাই তো সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য পরশু টিকিট কেটে রেখেছে, আর আজ সে বাড়ি ফিরবে। নিজের বাড়ি, নিজের রুম, নিজের বাবা মা, সবকিছু সবকিছু ছুঁয়ে দেখতে পারবে। সবাই তাকে দেখে কেমন রিয়েকশন দিবে ভেবেই মুচকি হাসে মানহা। ভাবতে ভাবতে কখন যে বাড়ির সামনে এসে পৌঁছেছে টের পায়নি। ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে পড়ে মানহা। বাড়ির সামনে দাঁড়িয়ে দেখল পুরো বাড়িটায় লাল, নীল, সবুজ আর হলুদ বাতি জ্বলছে। 3তলা বাড়িটা আলোয় ঝলমল করছে। আর দাঁড়িয়ে না থেকে এক পা করে এগোতে থাকে। পা যেন চলছে না। হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে যায় গেটের সামনে। ভিতরে প্রবেশ করতে গেলে বাধা দেয় দারোয়ান। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকায় মানহা। মানহা বিরক্তির সহিত জিজ্ঞেস করে, কি হলো চাচা, আপনি ভিতরে ঢুকতে দিচ্ছেন না কেন? সমস্যা কি? আফা, আপনারে চিনি না, জানি না, কেমনে ঢুকতে দিমু আফনেই কন। আপনি আমাকে চেনেননি চাচা? অবাক হয়ে জিজ্ঞেস করে। না আফা মনি। মুখ বাধা থাকলে কি চেনার উপায় আছে? চাচা আমি মানহা। এবার তো চিনছেন। কি কন আফা মনি, আপনি আইবেন তা তো জানতাম না। খালুজান কি জানে? না চাচা, কেউ জানেন না আমি আসবো। সবাইকে সারপ্রাইজ দিব তাই কাউকে না জানিয়ে আসছি। এখন যাই চাচা, কাল কথা হবে, অনেক জার্নি করেছি তো খুব টায়ার্ড লাগছে। আচ্ছা আফামনি। আপামনি একটা কথা কমু? জি চাচা বলুন। আপনাকে শাড়িতে খুব ভালো লাগছে।
একদম আকাশের চাঁদের মতো। মানহা মুচকি হেসে তাই বলে গেটের ভিতরে যায়। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতে গিয়ে হাত কাঁপছে মানহার। নিজের পরিবারের মানুষগুলোর চেহারা ভেসে উঠছে বারবার। এবার কলিং বেলে চাপ দেয়। পরপর ৩-৪টা বেল বাজানোর পর দরজা খুলে দরজার সামনে মানহাকে দেখে ভূত দেখে মতো চমকে যায় অয়ন। এক ধ্যানে চেয়ে থাকে মানহার পানে। মানহার ডাকে খোর কাটে অয়ন। কি ব্যাপার ভাইয়া, আমাকে দেখে খুশি হওনি তুমি? এমন করে তাকিয়ে আছো কেন? ভিতরে আসতে বলবে না? আচ্ছা তাহলে চলে যায় আমি বলে পিছাতে গেলে হাত ধরে দাঁড় করিয়ে দেয় আয়ান। যাস না বোন, আমি খুব খুশি হয়েছি। তুই আসবি এটা আমি কোশ্চিনকালেও ভাবিনি। আনন্দের খেলায় তোকে ভিতরে আসার কথা বলতে ভুলে গেছিলাম। দরজায় দাঁড়িয়ে অয়নকে কারো সাথে কথা বলতে দেখে এগিয়ে আসে অয়নের উডবি ওয়াইফ নীরা। নীরা মানহাকে কখনো সরাসরি দেখেনি। ছবিতে একবার দেখছে, সেজন্য মানহাকে চিনতে না পেরে অয়নকে জিজ্ঞেস করে। অয়ন মেয়েটাকে এত কি কথা বলছো? আবার দেখলাম হাতও ধরছ। এসব হচ্ছেটা কি? তুমি অনুষ্ঠান ছেড়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। একটু পরেই তো অনুষ্ঠান শুরু হবে। গম্ভীর কণ্ঠে বলে নীরা। নীরা তুমি ভালো করে দেখো চিনতে পারো কি না। নীরা কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে বলে, না চিনতে পারছি না। মানহা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে অয়ন আর নীরার কার্যকলাপ দেখছে আর মিটিমিটি হাসছে। হাসিটা কারো নজরে পড়ে না, কারণ মানহার মুখে মাস্ক পরা। সে নীরাকে দেখেই চিনতে পারছে এটা তার একমাত্র ভাবি। ভাইকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখে জেলাস ফিল করছে, ভাবতেই ভালো লাগা কাজ করে মানহার। মুহূর্তেই নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। কতই সুখেই না সংসার করত। মানহার ভাবনার মাঝেই সেখানে উপস্থিত হয় মানহার মা তানিয়া বেগম। অয়ন আর নীরাকে একটা মেয়ের সাথে দেখে এগিয়ে এসে নিজের মেয়েকে দেখে মানহা বলে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় মানহা হকচকিয়ে যায়। নিজেকে সামলে সেও মাকে জড়িয়ে ধরে। কতদিন পর মায়ের ছোঁয়া পেয়েছে। দরজার সামনে এত হইচই শুনে সবাই দরজার সামনে আসে। মা মেয়ের এমন একটা মুহূর্ত দেখে চোখে পানি চলে আসে সকলের। কিছু কিছু লোক মানহাকে চেনে না, তাই অবাক হয়ে দেখে। মানহার বাবা, চাচু, চাচি, মানহার ভাই সবাই মানহাকে জড়িয়ে ধরে একদফা কান্না করে নেয়। পরিবারের এত সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে নেয় ক্যামেরাম্যান। অয়ন মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্য করে বলে, হ্যালো গাইস, আমি আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমার একমাত্র বোনের সাথে। সবাই হয়তো ভাবছেন আমাদের পরিবারের সবাই ওই মেয়েটাকে আঙুল দিয়ে দেখিয়ে দেখে ইমোশনাল হয়ে গেলাম কেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মানহা প্লিজ তুই এদিকে আয়। মানহা অয়নের ডাকে তার পাশে গিয়ে দাঁড়ায়। মুখ থেকে মাস্ক খুলে ফেলে। অয়ন আবারও বলতে শুরু করে, যাকে নিয়ে আপনাদের এত হইচই, তাকে অনেকেই চেনেন হয়তো, আবার অনেকেই চেনেন না। আমার পাশে যে মেয়েটাকে দেখছেন এটা আর কেউ নয়, আমার একমাত্র বোন মানহা খান। সবাই করতালি দিয়ে মানহাকে স্বাগত জানায়। মানহা হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করে। এত দিন আমেরিকাতে ছিল আমার ফুপির কাছে, সেখানে থেকে পড়াশোনা শেষ করছে। আজ যে ও আসবে এটা আমরা কেউ জানতাম না। দেশে এসে আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিচ্ছে। ধন্যবাদ সবাইকে। অয়ন আর নীরা একে অপরকে হাসি মুখে আংটি পরায়। আরেক দফা করতালির আওয়াজ পাওয়া যায়। অয়ন আর নীরার এনগেজমেন্ট পার্টি খুব সুন্দরভাবেই শেষ হয়। অনুষ্ঠান শেষ হতেই মানহা নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু শাড়িতে বেঁধে গিয়ে পড়ে গিয়ে আহ বলে চিৎকার করে ওঠে। মানহা পড়ার আগেই কেউ একজন তার শক্তপোক্ত হাত দিয়ে মানহাকে ধরে ফেলে। মানহা চোখ পিটপিট করে তাকিয়ে দেখে সে পড়ে যায়নি। একটা পুরুষ তার কোমর জড়িয়ে একদৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। মানহা তাড়াতাড়ি দৃষ্টিতে সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ছেলেটাও মানহার কোমর থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়।
ছেলেটা কিছু বলার আগেই মানহা তাকে ধন্যবাদ বলে চলে যায়। মানহার এমন কাজে ছেলেটা বোকা বনে যায়। যাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালো সে শুধুমাত্র ধন্যবাদ দিয়ে চলে গেল। আজব তো, কি অ্যাটিটিউড রে বাবা, এটা আবার কেমন মানুষ? মেয়েটা অদ্ভুত, গম্ভীর স্বভাবের। মেয়েটার দৃষ্টি কেমন নিশ্চল, বলে নিজের মতো চলে যায়। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে, সময় বদলায় না আপনজনের সঙ্গে। শুধু আপনজন বদলে যায়, ছেড়ে চলে যায় সময়ের সঙ্গে। মানহা নিজের রুমটা ঘুরে ঘুরে দেখছে। কতগুলো দিন পেরিয়ে গেছে তার জীবন থেকে, কিন্তু নিজের রুমটা ঠিক আগের মতোই আছে। যেমনটা আমেরিকা যাওয়ার আগে গুছিয়ে রেখে গিয়েছিল ঠিক তেমনটাই আছে। হয়তো তার মা নিয়ম করে তার রুমটা গুছিয়ে রাখে। রুমের প্রতিটা জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখছে। রুমে থাকা সব জিনিসগুলোই তার অনেক শখের। সে ভালোবেসে কিনেছিল। ভাবতে ভাবতে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। চোখের পানি মুছে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় শুয়ে পড়ে। অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে মানহা, কিন্তু কিছুতেই ঘুম আসছে না তার চোখে। বারান্দায় দাঁড়িয়ে নিকষ কালো আকাশটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সবকিছু, সবাইকে খুব নিষ্ঠুর মনে হচ্ছে। গলার কাছটায় কেমন বাঁধো বাঁধো লাগছে। কেউ যেন শরীরের সবটুকু শক্তি দিয়ে মানহার গলাটা চেপে ধরেছে। সামনে খোলা আকাশ, তাও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জোর করে আরেকবার বিছানায় যেয়ে শুয়ে পড়ে মানহা। চোখ বন্ধ করতেই হাজারো বিষাদময় স্মৃতি ভেসে ওঠে, যেগুলো সে মনে করতে চায় না কিন্তু বারবার মনে পড়ে যায়। অনেক জার্নি করে আসার পরেও ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেও চোখে ঘুম ধরা দিতে চায় না। এগুলো কল্পনা জল্পনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে টের পায় না মানহা। অন্ধকার রাতের বেলকনিতে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক। ল্যাম্পপোস্টের আলোয় ঝলঝল করছে ঢাকা শহর। দেখতে খুবই ভালো লাগছে তার। রাতে সবাই ঘুমালেও কিছু কিছু মানুষ ঘুমি না। রাত 12টা বাজে। বেলকনির নীল বাতি পিনপিন করে জ্বলছে। মাঝে মাঝে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। যুবকটা এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। চোখের সামনে ভেসে ওঠে এক অপরূপ সৌন্দর্যের অধিকারী নারীর চেহারা। হিজাবে মাথাটা ঢাকা, চোখ দুটো টানা টানা। ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, ঠোঁটের নিচে একটা লালচে তিল, দেখতে হলদে ফর্সা, মুখে মায়াবী একটা ভাব আছে। মেয়েটার কথা ভেবেই মুচকি হাসে যুবকটা। হঠাৎ গম্ভীর হয়ে যায় যুবকটা। কিছু না ভেবেই রুমে চলে আসে। অনেক রাত হয়ে, সকালে অফিস আছে তার। এখন ঘুমাতে হবে। অনেক রাত করে ঘুমানোর ফলে খুব দেরিতে ঘুম ভাঙে মানহার। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। ড্রয়িং রুমে বসে আছে তার বাবা, চাচা, দুই ভাই। অয়নের শ্বশুর বাড়ির লোকেরা কাল রাতেই চলে গিয়েছিল। মানহা গিয়ে মিরাজের পাশে বসে পড়ে। মিরাজ তার বড় বোনকে আসতে দেখে হাসি মুখে বলে, গুড মর্নিং আপু। মানহাও মুচকি হেসে বলে, শুভ সকাল ভাই। আপু, তোমার ঘুম কেমন হলো? কেন রে? না মানে এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। খুব পাজি হয়ে গেছিস দেখছি, বড় বোনের সাথে দুষ্টামি করিস। আপু, আমি তো মজা করে বলছি। হঠাৎ করে কোনো বিছানায় তুমি ঘুমাতে পারো না বলে, আর তুমি বলছো আমি দুষ্টামি করছি। এটা কিন্তু ঠিক না বলে দিলাম। আরে বলদ, ওটা তো আমারই বেড, তাহলে ঘুম কেন আসবে না বল? পাশ থেকে অয়ন বলে, তোরা কি শুরু করলি বলতো? মানহা এখানে বসলে ধরে বাজে বকে যাচ্ছিস, চুপ করতো। আহ ভাইয়া, তুমি ওকে বকছো কেন? কতদিন পর আমার ভাইটা আমার সাথে দুষ্টুমি করছে। আমার তো খুব মজা লাগছে। মিরাজ মানহার বড় চাচ্চুর ছোট ছেলে। মানহা মিরাজকে নিজের ভাইয়ের থেকে কোনো অংশে কম দেখে না। সে সবসময় নিজের ভাই বলে পরিচয় করিয়ে দেয় সবাইকে। আচ্ছা, যা করবি কর, আমি কিছু কমু না। চার জন্য করলাম চুরি, সেই বলে চোর, বিড়বিড় করে বলে অয়ন। কিচেন থেকে মানহার মা তানিয়া বেগম চিল্লিয়ে বলেন, সবাই টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। সবাই গিয়ে খাবার টেবিলে বসেন। মানহার মা আর চাচি দুজনে খাবার সার্ভ করছেন। তাদের বাসায় কাজের কোনো লোক নেই।
বাসায় অল্প কিছু মানুষ এজন্য আর কাউকে রাখেননি। তারা দুই যাই সব কিছু মিলে তালে করেন। আজ মানহার পছন্দের সব খাবার রান্না করছেন দুজনে মিলে। কতদিন পর মেয়েটা বাসায় আসছে, তাকে মন মতো আদর যত্ন না করলে হয়। মানহার মা মানহার প্লেটে বিভিন্ন আইটেম খাবার দিচ্ছে আর মানহা চুপচাপ খাচ্ছে, কোনো কথা বলছে না। খাওয়ার মাঝেই মানহার চাচু মিলন খান বলেন, মানহা মামনি তুমি এখন কি করবে বলে ঠিক করছো? দুই ভাইয়ের একটাই মেয়ে বলে মানহা সবার অনেক আদরের। মানহা খাওয়া থামিয়ে সকলের দিকে তাকিয়ে দেখে সবাই তার পানে চেয়ে আছে। মানহা চাচুর কথার উত্তর দেয়, চাচু আমি ভাবছি আমেরিকাতেই একেবারে সেটেল হব। মানহার কথায় খান ভিলায় বিস্ফোরণের ন্যায় ফেটে পড়ে। বিস্ময়ে সকলে তাকায় মানহার দিকে, সবাইকে এমন করে তাকাতে দেখে বলল, কি ব্যাপার সবার হলো কি? মুখটা এমন করে আছো কেন তোমরা? মানহার বাবা মিনহাজ খান বলেন, এসব কি বলছো মামুনি? এটা কিভাবে হয়? তুমি আমাদের একমাত্র মেয়ে আর তুমি যদি আমাদের সবাইকে ছেড়ে দূরে চলে যাও এটা কিভাবে মানব আমরা? এটা কিছুতেই হতে পারে না। প্লিজ আব্বু তোমরা আমাকে বাধা দিও না। এই শহরে আমি থাকতে পারবো না। এখানে আমার দম বন্ধ হয়ে আসে। মাঝে মাঝে মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু মামনি তোমাকে ছাড়া আমরা কেউ ভালো থাকতে পারবো না। প্রতি রাতে তোমার জন্য কাঁদতে কাঁদতে ঘুমাতে হয় তোমার আম্মুর। অনেক রাতও আছে না ঘুমিয়ে পার করে। মিলন খান ফের বলেন, মানহা মামনি তুমি এখানেই কিছু একটা করতে পারো। আর সেটা যদি না হয় তোমাকে বাধা দিব না, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। কিন্তু ভাইজান, মিনহাজ এ ব্যাপারে আর কথা না বলাই ভালো। মামনি কয়েকটা দিন থাকুক এখানে, তারপর এ বিষয়ে কথা বলা যাবে। মিলন খান খাওয়া শেষ করে নিজের শোরুমে চলে যান। তাদের অনেক বড় বড় কয়েকটা দোকান আছে, সেগুলোই দেখেন তিনি। অয়নের পড়াশোনা শেষ, এখন বাবার সাথে শোরুমের দেখাশোনা করেন। শোরুমে কয়েকজন কর্মচারী রাখা আছে। মিনহাজ খান করতে চলে যান। সময় পেলে তিনিও ভাইয়ের সাথে শোরুমে যান। আর মিরাজ এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। মানহা বাকি খাবারটুকু শেষ করে ছাদের উদ্দেশ্য রওনা হয়। তার মাথায় ঘুরপাক খাচ্ছে নানান কথা। বিশাল বড় বিল্ডিংয়ের ৫ তলায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে আবরার তেজ। তেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান সিও আবরার তেজ। তার বাবা আনোয়ার হোসেন এই কোম্পানি প্রতিষ্ঠা করছেন। আনোয়ার হোসেনকে তার বাবা অনেক সাহায্য সহযোগিতা করছেন। তিনি মনে করেন তার বাবা না থাকলে তিনি কখনোই এতদূর পর্যন্ত আসতে পারতেন না। তার এত সুনাম শুধুমাত্র তার বাবার জন্য সম্ভব হয়েছে। এতদিন তিনিই সবকিছু দেখাশোনা করেছেন। তার বয়স বাড়ছে এজন্য ছেলের কাঁধে তুলে দেন। সবকিছু থেকে বিশ্রাম নিতে চান। আবরার তেজ নামটা শুনলেই অফিসের প্রতিটি স্টাফ ভয়ে কেঁপে ওঠে। অফিসের বসও অনেক রাগী গম্ভীর স্বভাবের। তাকে জমের মতো ভয় পায় সকলে। তার চেহারাও যেমন সুন্দর তেমনি খুব সুদর্শন। মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি। প্রতিটা মেয়েই আবরার তেজ বলতে পাগল। আবরার তেজ কোনো মেয়ের ধারের কাছেও যায় না। দূরত্ব বজায় রেখে চলে। অফিসের মেয়ে স্টাফগুলো অন্যদের আন্ডারে কাজ করে। আবরার তেজ কাজ বলতে পাগল। কাজের কোনো গাফিলতি তিনি সহ্য করেন না। নিজের কক্ষে বসে আছেন তিনি। টেবিলে হাতের কনুই দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। দুপুরে খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে তাদের। সেটা তাদের পেতেই হবে, না হলে কোম্পানির অনেক বড় লোকসান হয়ে যাবে। বিকাল ৪টা বাজে। মানহা অয়নকে ফোন দেয় বাসায় আসার জন্য। মিরাজও বাসায় আছে। মানহার কিছু ভালো লাগছে না। তাই ভাবল ৩ ভাই বোন ঘুরতে যাবে। যেই ভাবা সেই কাজ। মানহা আর মিরাজ দুজনে ফোন দিয়ে আটে অয়নকে বাসায় আসতে বলে। অয়নও বোনের ফোন পেয়ে শোরুম থেকে ছুটে চলে আসে। এমনভাবে বলছে না এসে পারবে না। মানহা আর মিরাজ দুজনে বসে আছে মানহার রুমে। অয়ন বাসায় এসে মানহা মানহা বলে চিল্লাতে থাকে। অয়নের চেঁচামেচি শুনে অয়নের মা ইয়াসমিন সুলতানা বলে, কিরে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? কিছু না মা। মানহা কোথায় তাই বলো। ও তো ওর রুমেই আছে। কেন বলতো? অয়ন কিছু না বলে দৌড়ে চলে যায় মানহার রুমে। দরজা ভিড়ানো বিধায় ঢুকতে অসুবিধা হয়নি। ছেলের কাণ্ডে ভ্যাবাচিকা খেয়ে যান ইয়াসমিন।
অয়ন মানহার রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, মানহা তোর কি হয়েছে, এভাবে আসতে বললি কেন? ভাইকে এভাবে হাঁপাতে দেখে চমকে যায় মানহা, অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? তোর কিছু হয়নি তো বোন? তুই ঠিক আছিস? ভাইয়ের কথার মানে বুঝতে পেরে মুচকি হাসে মানহা। বিছানা থেকে উঠে গিয়ে জড়িয়ে ধরে ভাইকে, আমার কিছু হয়নি ভাইয়া, বাসায় থাকতে ভালো লাগছে না, সেজন্য তোমাকে ফোন দিয়ে আসতে বললাম। মানহা জানে তার অয়ন ভাই তাকে খুব ভালোবাসে। কেউ বলতে পারবে না অয়ন তার বড় চাচ্চুর ছেলে। আপন ভাইবোনের মতোই চলে তারা। আজকাল সবাই কেমন খাপছাড়া হয়ে যাচ্ছে, আপন জনের থেকে দূরে সরে যাচ্ছে। ভাইকে ভাই চিনছে না, তাহলে চাস্তো ভাই বোনেরা কিভাবে চিনবে? দুনিয়াটা বড়ই অদ্ভুত। নিজের স্বার্থের জন্য মানুষ সব করতে পারে। ভাইকে তাই ছাড় দিচ্ছে না। ভাইয়ের সম্পত্তির জন্য খুন করতেও দ্বিধা বোধ করছে না। কিন্তু খান পরিবারকে দেখে সকলে গর্ববোধ করে। দুই ভাইয়ে কি সুন্দর মিলেমিশে আছে। অয়ন বোনকে ছেড়ে দূরে সরে গিয়ে বলে, আমার কাছে আসবি না। এভাবে কেউ ভয় দেয়? আমি কি ভয় পাইছি জানিস? এখনো বুকের ভিতর ধরফর ধরফর করছে। মানহা ফিক করে হেসে ওঠে, হাসতে হাসতে বলে, ভাইয়া তোমাকে বোকা বানিয়েছি আমরা দুজনে, বলে জোরে জোরে হাসতে থাকে। কতদিন পর বোনকে মন খুলে হাসতে দেখে মনটা জুড়িয়ে যায় অয়নের। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিরাজও একই কাজ করে। কবে যে মানহাকে হাসতে দেখছে তাদের মনে নেই। 2 বছর আগে একটা বইয়ের কালো অধ্যায়ের পৃষ্ঠা মানহার জীবনটাকে এলোমেলো করে দিচ্ছে। সেই বইয়ের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলবে অয়ন। তার বোনের জীবনে আর আসতে দেব না। তার বোনটাকে সবসময় হাসি খুশি দেখতে চায়। কোনো অশুভ ছায়া উঠে দেব না। মানহা হাসি থামিয়ে দু ভাইয়ের দিকে তাকিয়ে দেখে দুজনে অবাক হয়ে তাকে দেখছে। মুহূর্তেই গম্ভীর হয়ে যায় মানহা। বোনের মুখের ভাব পাল্টে যেতে দেখে অয়ন বলে, ভালোই তো আমাকে বোকা বানিয়েছিস। মিরাজ তোকে আমি পরে দেখে নেব। অয়নের কথা শুনে দৌড়ে মানহার পিছনে দাঁড়ায় মিরাজ। মানহা এবার বল, কেন আসতে বললি? ভাইয়া চলো আমরা একটু ঘুরতে যাই। এই গোধূলি বেলার ওয়েদারটা আমার অনেক পছন্দের। বাসায় থেকে বোর হয়ে যাচ্ছি। বোনের কথায় রাজি হয়ে যায় অয়ন। তাহলে রেডি হয়ে নে। আমি রুমে যাচ্ছি বলে চলে যেতে গেলে মানহার ডাকে থেমে গিয়ে বলে, কি হয়েছে? ভাইয়া ভাবি কেউ আসতে বলো না। ভাবির সাথে ভালো করে পরিচয়টাও হয়ে যাবে আর আমাদের এনজয় করাটাও হয়ে যাবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এবার খুশি? অনেক ভাইয়া হাসি মুখে বলে। মানহা কালো রঙের শাড়ি পরে হিজাব বেঁধে সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়ে ঘুরতে। ঢাকার একটা নামি দামি রেস্টুরেন্টে বসে আছে মানহা, অয়ন আর মিরাজ। তিনজনে অপেক্ষা করছে অয়নের উডবি নীরার জন্য। অপেক্ষার অবসান শেষ করে রেস্টুরেন্টের গেট দিয়ে প্রবেশ করে নীরা আর তার ভাই। দুজনে এসে দাঁড়ায় অয়নদের টেবিলে। এসেই মানহাকে বলে, হ্যালো ননদিনী। কেমন আছো আপু? মানহার থেকে বয়সে ছোট নীরার। হেই ভাবি চলে আসছো তুমি, কতক্ষণ ধরে ওয়েট করছি জানো, মুখ ফুলিয়ে বলে। আরে বাবা আসবো তো, জানোই তো ঢাকা শহরে যা জ্যাম। এতক্ষণ ননদ ভাবির কথা শুনছিল অয়ন। এবার নিজেই বলে, আগে বসো তারপর কথা বলো নীরা। ভাইয়া আপনিও বসেন, দাঁড়িয়ে না থেকে। অয়নের কথায় ফোন থেকে মুখ সরিয়ে টেবিলের দিকে তাকায়। মানহা আর নীরার ভাইয়ের দুজনের চোখাচোখি হয়ে যায়। মানহা ছেলেটাকে দেখে অবাক হয়ে যায়। তার মনে পড়ে যায় সেদিনের ঘটনা তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। নীরা বসে পড়ে অয়নের পাশের চেয়ারে আর নীরার ভাই বসে মানহার পাশের চেয়ারে। সেটা ছাড়া আর কোনো চেয়ার ফাঁকা নেই। নীরা মানহাকে বলে, আপু কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভাবি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু আমি তোমার থেকে বয়সে অনেক ছোট, তাই আমাকে ভাবি বলো না প্লিজ। বয়সে ছোট হলে কি হবে, সম্পর্কে তুমি আমার বড় ভাবি। আমাকে তো বলতেই হবে তাই না, মুচকি হেসে বলে।
আমি এত কিছু জানি না। তুমি আমার নাম ধরেই রাখবে। আচ্ছা, পরে দেখা যাবে। ওহ শিট, আমি তো ভুলেই বসেছিলাম। কি? অয়ন বলে। মানহা আপুকে ভাইয়ার সাথে পরিচয় করিয়ে দেব তো। সেজন্যই তো ভাইয়াকে জোর করে ধরে বেঁধে আনছি। ভাইয়া। বোনের ডাকে নীরার দিকে দৃষ্টি রেখে বলে, কি? সে ফোনে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে, এজন্য অন্যদিকে তার কোনো খেয়াল নাই। হ্যাঁ, এবার বল। নড়েচড়ে বসে বলল কথাটা। ভাইয়া, এটা হচ্ছে মানহা আপু, আমার একমাত্র ননদিনী। আর আপু, এটা হচ্ছে আমার একমাত্র ভাই। হাই, আমি আবরার তেজ। নামটা শুনে চমকে যায় মানহা, কিন্তু কাউকে বুঝতে দেয় না। মুখ স্বাভাবিক রেখে বলে, হাই, আমি মানহা খান। জাস্ট এতটুকুই কথা হয় দুজনের মাঝে। কেউ কারোর সাথে কথা বলে না। মাঝে মাঝে চোখাচোখি হয়ে যায় দুজনের। মিরাজ মুখ গোমরা করে বলে, আমি তোমাদের কেউ না। এভাবে পর করে দিল আমাকে। তোমাদের সাথে কথা বলবো না আরি। মিরাজের কথায় টেবিলের সবাই হেসে ওঠে। নীরা ফের বলে, হায় রে, আমার দেবরজি, রাগ করো না। আমি তো আছি তোমার জন্য। গাল টেনে বলে, ছুবে না আমাকে। বলে হাত সরিয়ে দেয়। তারপর অয়ন খাবার অর্ডার করে। কিছু খেয়ে তারপর হাঁটতে বের হবে। ওয়েটার খাবার দিল, সেটা খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয় 5 জনে। রাস্তায় পাশাপাশি হাঁটছে দুই প্রেমিক প্রেমিকা, অয়ন আর নীরা। তাদের পিছে মানহা, মিরাজ আর আবরার আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। দুজনকে প্রাইভেসি দেওয়ার জন্য আগে পাঠিয়ে দিয়েছে মানহা। গোধূলির শেষ বিকেলে হেঁটে চলেছে তারা। সূর্য মামা অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। সূর্যের পাশ দিয়ে লালচে আভা ছড়িয়ে পড়ছে। দেখতে দেখতে নিমিষেই পুরো আকাশে কেমন মেঘ জমতে শুরু করে। ছোট ছোট মেঘ গিয়ে বড় মেঘের সাথে মিলে যাচ্ছে। চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। হঠাৎ এমন হওয়ায় চারপাশের মানুষগুলো ছুটে চলছে নিজ গন্তব্য। অয়ন আর নীরা ফিরে আসে মানহাদের কাছে। নীরা আর আবরার তাদের গাড়িতে, আর অয়ন, মিরাজ, মানহা তাদের গাড়িতে উঠে পড়ে। দুজন দুজনার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্য। গাড়ি ছাড়ার পরপরই ঝড়ো হাওয়া শুরু হয়। মানহা জানালার পাশে বসে বাইরের পরিবেশটা দেখছে। ঝুপঝাপ করে বৃষ্টি নেমে যায়। মানহা অনেক দিন পর এত কাছ থেকে বৃষ্টি দেখছে। বৃষ্টি ছুঁয়ে দেখতে মন চায় মানহার। তাই জানালা দিয়ে হাত বাড়িয়ে দেয়। বৃষ্টির ফোঁটা হাতে এসে পড়ে। মানহা খিলখিলিয়ে হেসে ওঠে। মানহাকে বাইরে হাত দিতে দেখে অয়ন চেঁচিয়ে ওঠে। বোন, হাত সরিয়ে নে। হঠাৎ অয়নের চেঁচামেচিতে ভড়কে যায় মানহা। তাড়াতাড়ি হাত ভিতরে এনে বলে, কি হয়েছে ভাইয়া? এমন করলে কেন? চলতি গাড়িতে কখনো বাইরে হাত দিবি না। যদি কোনো অঘটন ঘটে যেত তখন কি হতো ভাবত। আর কখনো দিবি না বোন। আচ্ছা ভাইয়া। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। বৃষ্টি ছাড়ানোর কোনো নাম গন্ধ ছিল না। সেই অবস্থায় ভিজে ভিজে বাসায় আসে মানহাসহ বাকি সবাই। সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। সময়ের সঠিক ব্যবহার করতে না পারলে জীবনে সাফল্য অর্জন করতে পারবে না। সময় থেমে থাকে না, নিজ গতিতে চলতে থাকে। তেমনি মানহা দেশে আসছে আজ 10 দিন। আর কয়েকদিন পর অয়ন আর নীরার বিয়ে। বিয়েটা শেষ হওয়ার পরেই চলে যাবে। ড্রয়িং রুমে সোফায় বসে খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে মানহা। জবের জন্য ট্রাই করছে। কারোর বোঝা হয়ে থাকতে চায় না মানহা। পাশের বাসায় একটা মহিলা আসে মানহাদের বাসায়। মানহা মহিলাকে দেখে ভদ্রতার খাতিরে বলল,
আরে আন্টি যে কেমন আছেন? এই তো আছি ভালোই। তা তোমার কি খবর? মানহা বসতে বসতে উত্তর দেয়। জি আন্টি আলহামদুলিল্লাহ। তা বিয়ে শাদির কি খবর? করবা না বিয়ে? সেসব নিয়ে ভাবিনি আন্টি। ওমা কেন? কষ্ট করে সতীনের ঘর করলে কি এমন হতো? কপালটা তো আর পুড়ত না। দুই সতীনে মিলে ঝুলে কাজ করতে পারতা। তোমারও কষ্ট কম হইত সাথে তারও। দেখুন আন্টি আপনি এখানে আসছেন ভালো কথা। চা বিস্কুট খান। ওইসব কথা বলেন না। সত্যি কথাই তো কইলাম। তোমার ভালোর কথা ভেবে। আর তুমি এই কথা কচ্ছ। কারোর ভালো করতে নেয়। মানহা অনেকক্ষণ ধরে মহিলার কথা মুখ বুজে সহ্য করছিল কিন্তু আর পারল না। আমাকে কি মনে হয় আন্টি, মানুষের হাতের পুতুল? যে যার মতো নাচাবে আর আমি নাচব। আমার কোনো আত্মসম্মান নেই। সতীন নিয়ে সংসার করব। মেয়ে বলে কি পচে গেছি। আচ্ছা আপনিই বলুন তো, আমার জায়গায় আপনার মেয়ে থাকলে আপনি তাকেও বলতেন সতীনের ঘর কর। একটু মানিয়ে নে। মেয়েরা কখনো স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। তেমনি আমিও পারিনি, তাই জন্যই তো সেদিকে ফিরে তাকায়নি। এখন তো দিব্যি ভালো আছি তাকে ছাড়া, তাহলে অতীতকে কেন মনে করিয়ে দিচ্ছেন? একটু ভালো থাকতে দিন না আমায়, চিল্লিয়ে বলে ওঠে। মানহার চেঁচামেচিতে বাড়ির সকলে ড্রয়িং রুমে ছুটে আসে। মানহার মা আর চাচি কিচেন থেকে দৌড়ে আসে। মেয়েকে রেগে যেতে দেখে ধরে বসায়। মহিলাটা কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে। অয়ন এগিয়ে এসে মহিলাকে উদ্দেশ্য করে বলল, ফার্দার যদি দেখছি আর কখনো আমার বোনকে এভাবে হ্যারাস করতে তাহলে আমি ভুলে যাব আপনি আমার বড়। আপনাকে যে সম্মানটুকু করি সেটা বজায় রাখুন, নইলে ভালো হবে না বলে দিলাম। আঙুল উঁচিয়ে কথাটা বলে অয়ন। মহিলা শুরু করে কোনো কথা না বলে এক পর্যায়ে দৌড়ে পালালো। সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলছে। তার একটুও বলা ঠিক হয়নি। সদর দরজায় দাঁড়িয়ে সবটা শুনছিল আবরার তেজ। মনে মনে বলে, মেয়েটার আত্মসম্মানবোধ অনেক প্রখর। সাহস আছে বলতে হবে। নীরার থেকে শুনছিলাম মেয়েটার অতীত সম্পর্কে। মুচকি হেসে মনে মনে বলে, এমন মানুষই তো লাগবে। অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করবে। কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না। আই লাইক ইট। দরজায় আবরারকে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াসমিন বেগম এগিয়ে এসে বলেন, আবরার বাবা তুমি এখানে কখন আসলে? বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভিতরে আসো। আন্টি এত উত্তেজিত হবেন না। আমি মাত্রই আসলাম বলে ভিতরে আসে। মানহা এক পলক আবরারের দিকে তাকিয়ে কোনো কথা না বলে ল্যাপটপ হাতে নিয়ে হনহনিয়ে দোতলায় হাঁটা ধরে। আবরার এক ধ্যানে তাকিয়ে থাকে মানহার দিকে। আবরার সোফায় গিয়ে বসে। অয়ন আবরারের অপোজিট পাশে বসে। ইয়াসমিন বেগম আবরারের জন্য চা নাস্তা আনতে গেছেন। আবরার অয়ন দুজনেই চুপচাপ আছে। অয়ন সোফায় হেলান দিয়ে চোখ বুজে আছে। আবরার একবার অয়নের দিকে তাকায়। ছেলেটা মনে হয় বোনের জন্য কষ্ট পাচ্ছে। আর মানহার ও চোখ ছলছল করছিল। মেয়েটার সহ্য ক্ষমতা অনেক কঠোর। অন্য কেউ হলে এতক্ষণ কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় করে ফেলত। অথচ দেখো মেয়েটা চুপচাপ নিজের রুমে চলে গেল। অয়ন তাকে আসতে বলছিল মানহার সাথে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু এখানে এসে দেখে এই অবস্থা। ইয়াসমিন বেগম নাস্তা এনে আবরারের সামনে রাখে। আবরার এত সব দেখে বলে, আন্টি কষ্ট করে এগুলো কেন আনতে গেলেন? আমি মাত্রই খেয়ে আসছি। তুমি এই প্রথমবার আসলে তোমাকে খালি মুখে কিভাবে ফিরায় বলো? শুধু চা হলেই হতো খামাখা। থামো তো, চুপচাপ খাও এগুলো, আমি আসছি বলে চলে গেলেন। আবরার অয়নকে বলল। অয়ন সোজা হয়ে বসে। অয়ন আবরারের দিকে করুণ চোখে তাকিয়ে বলে, সরি ভাইয়া, পরিস্থিতি এমন হবে জানলে আপনার মূল্যবান সময় নষ্ট করতাম না। এক্সট্রিমলি সরি। রিল্যাক্স অয়ন। এত সরি বলছো কেন? আমি কিছু মনে করিনি। এ ব্যাপারে পরে কথা বলে নেব। ওনার এখন মনটা ভালো নেই। উনাকে কিছুক্ষণ একা থাকতে দিন। উহু ঠিক বলছেন ভাইয়া। আমার বোনটা অনেক নরম মনের। অনেক কষ্ট পেয়েছে ও। আচ্ছা অয়ন তাহলে আজ উঠি। অন্য আরেকদিন আসব। আচ্ছা ভাইয়া।
আবরার সবাইকে বলে বেরিয়ে আসে খান ভিলা থেকে। মানহা ওয়াশরুমের ভিতর দরজা বন্ধ করে অঝোরে কাঁদতে থাকে। চার দেয়ালের ভিতরে তার কান্না আটকে আছে। বাইরের কেউ শুনতে পেল না মানহার কান্না। তানিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে বার কয়েক ডাকলে মানহা বলে দেয় সে একা থাকতে চায়, কেউ যেন ডিস্টার্ব না করে। মেয়ের মন মেজাজ ভালো না বলে সবাইকে আসতে বারণ করছে। ঝর্ণার পানির সাথে মানহার চোখের পানি মিলে যাচ্ছে। ঝর্ণার নিচে বসে হাউমাউ করে কান্না করছে আর বিড়বিড় করে বলছে, আল্লাহ, কেন তুমি আমার সাথে এমন করলে? সবাই আমাকে কটু কথা শোনায়। কেন কেন? আমিও তো মানুষ। আর কত সহ্য করব আল্লাহ? যার জন্য 2টা বছর নিজের কাছের মানুষদের থেকে অনেক দূরে থাকলাম। সুদূর আমেরিকাতে নিজেকে মানিয়ে নিলাম। দিন শেষে সেই ডিভোর্সি শব্দটা শুনতে হয়। নিজেকে অনেক শক্ত করে গড়ে তুলছি, তাও কেন এমন লাগছে? সবার সামনে নিজেকে কঠোর দেখালেও রাতের গভীরে আর সহ্য করতে পারি না। সবার আড়ালে চোখ থেকে পানি ঝরে। কাউকে দেখায় না, আর দেখাবও না। আল্লাহ, আমাকে আর ধৈর্য দাও। সামনে আরও কঠিন সময় পার করতে হবে। ঝর্ণার নিচ থেকে উঠে দাঁড়ায়। তার চোখে পানি মানায় না। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় মানহা। রুমে এসে আয়নার সামনে দাঁড়ায় মানহা। নিজেকে আয়নায় খুঁটে খুঁটে দেখে। সে কি দেখতে খুব খারাপ, যার জন্য রূপম আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করল? আমার মাঝে কি নেই যার জন্য পরকিয়া করতে হলো? রূপে গুণে সব দিক দিয়েই তো ছিল, তাও তাকে বেঁধে রাখতে পারলাম না। মেয়েটা শুধু আমার থেকে একটু ফর্সা, মানে মেয়েটা সাদা ফর্সা আর আমি হলদে ফর্সা, তাতেই বিমোহিত হয়ে গেল। হায় রে মানুষ! তাচ্ছিল্য হেসে ওঠে মানহা। বিড়বিড় করে বলল, কখনো কোনো পুরুষ জাতিকে বিশ্বাস করব না। আই হেট ইউ। নিজেকে আর কারোর মায়ায় জোড়াব না। আমি ঘৃণা করি পুরো পুরুষ জাতিকে। সবাই সমান, তারা কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না। তোমাকে কখনো ক্ষমা করব না রূপম। তোমাকে আমি ছেড়ে দিলেও প্রকৃতি তোমাকে ছাড়বে না। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, সেটাই হবে, দেখে নিও। থাকবো না এই শহরে, চলে যাব অনেক দূরে। সেখানে আমাকে কেউ কিছু বলতে পারবে না। বিষাক্ত শহরে থাকতে চায় না, কেউ উঠে পারবে না আমাকে। সবাইকে ছেড়ে চলে যাব। সেখানে অন্তত মন খুলে নিঃশ্বাসটা তো নিতে পারব। ভাইয়ার বিয়েটা ভালোই ভালো হয়ে গেলেই চলে যাব আমি। কাউকে না বলে যেমন আসছি তেমনি কাউকে না বলে চলে যাব এই শহর ছেড়ে। একটা সুতি 3 পিস পরে নিচে নামে মানহা। সে জানে তার জন্য এখনো কেউ মুখে ভাত তোলেনি, তাই জন্য তাড়াতাড়ি করে নিচে আসে। তার খিদে না লাগলেও বলতে হচ্ছে খিদে লাগছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পুরো ড্রয়িং রুমটায় চোখ বুলিয়ে নেয়। তার 2 ভাই পাশাপাশি সোফায় বসে আছে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছছে। মায়ের পাশে বড় চাচি দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় মানহার। আল্লাহ তাকে এত সুন্দর একটা পরিবার দিয়েছে। সিঁড়ি থেকেই চেঁচিয়ে বলে, আম্মু, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। বোনকে স্বাভাবিক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অয়ন। অনেক ভয় ছিল, যদি কিছু করে ফেলে। তানিয়া বেগম হাসি মুখে বলে, আয় মা, আমি খেতে দিচ্ছি। তোর জন্য না খেয়ে আছে সবাই। মানহা জানত এমনটাই হবে, তাই জন্যই তো আসছে। সে না আসলে যে সবাই না খেয়েই থাকত। মিরাজ উঠে এসে বলে, আপু, ঘড়ি দেখো তো কয়টা বাজে, নিজেরটা এগিয়ে দিয়ে। আমি কখন ভার্সিটিতে যাব, আর কখন খাব? আমি গেলাম ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব বলে চলে যেতে গেলে মানহা হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলে, তুই 2টা মিনিট বস, আমি আসছি বলে কিচেনের দিকে দৌড় দেয়। মানহার কাণ্ডে সকলে অবাক, কি করছে মেয়েটা। মানহা প্লেটে ভাত এনে মিরাজের পাশে বসে ভাত মাখাইতে মাখাইতে হা করতে বলে। মিরাজ হা করলে এক লোকমা ভাত মুখে পুরে দেয় মানহা। ইয়াসমিন আর তানিয়া 2 যায় ভাই বোনের ভালোবাসা দেখে। মিরাজকে খাইয়ে দিচ্ছে দেখে অয়ন মুখ গোমরা করে বলে, আজ একটা বোন নাই বলে অন্যের বোনের ভালোবাসা দেখতে হচ্ছে। একটা যদি। আর কথা বলতে পারল না অয়ন। পারবে কি করে? মানহা অয়নের মুখে ভাত ঢুকিয়ে দিচ্ছে। 3 ভাই বোন খুনসুটি করে খাওয়া শেষ করে। অয়ন মানহাকে খাইয়ে দেয়। ভাই বোনের এত সুন্দর মুহূর্ত দেখে মুগ্ধ হয় সবাই। মিরাজ আর অয়ন বাসা থেকে চলে গেলে মানহা বাড়ির ছাদে দোলনায় গিয়ে বসে।
মেঘলা আকাশ বিধায় রোদে তেজ নেই। হালকা হালকা রোদে পরিবেশটা ভালোই লাগছে মানহার কাছে। আনমনে আকাশের পানে তাকিয়ে রয়। তখন মানহার ফোনে একটা আননোন নম্বর থেকে কল আসে। প্রথমবার বেজে বেজে কেটে যায়, রিসিভ করে না। আবারও ফোন বেজে ওঠে, ধরবে কি ধরবে না দ্বিধায় পড়ে। শেষমেশ ভাবে এতবার ফোন দিচ্ছে, নিশ্চয়ই পরিচিত কেউ ভেবে রিসিভ করে। বিষণ্ণ মনে ছাদে দাঁড়িয়ে আছে মানহা। জীবনটা এলোমেলো হয়ে গেছে তার। জীবনের হিসাব মিলাতে ব্যস্ত। জীবনের মানেই খুঁজে পায় না মানহা। মাঝে মাঝে নিজের জীবন নিজে শেষ করে দিতে মন চায়। আত্মহত্যা মহাপাপ নইলে কবেই আত্মহত্যা করত। মানুষের বিষাক্ত কথা শুনতে শুনতে আর কান পচে গেছে তার। ছাদে ঝোলানো দোলনায় গিয়ে বসে পড়ে মানহা। আকাশ মেঘলা বিধায় রোদের তেজ নেই। হালকা হালকা রোদে পরিবেশটা ভালোই লাগছে মানহার কাছে। উদাসীন হয়ে চেয়ে থাকে আকাশের পানে। হঠাৎ মানহার ফোনে একটা কল আসে। আননোন নাম্বার দেখে খানিকটা অবাক হয়। তার নাম্বারটা অপরিচিত কারোর কাছে নেই। তাহলে কে কল করছে ভাবায় মানহা। কে? প্রথমবার বেজে বেজে কেটে যায়। কল রিসিভ করবে কি করবে না দ্বিধায় পড়ে। মানহার ভাবনার মাঝেই আবার কল আসে। এবার রিসিভ করবে বলে ভাবে জরুরি কিছু বলতে ফোন দিতে পারে। ফোনটা রিসিভ করে কানে নেয় মানহা। ফোনের ও পাশ থেকে কেউ কথা বলছে না। মানহাও চুপ করে আছে। দুজন দুজনার নিঃশ্বাসের শব্দ শুনছে, কিন্তু কথা বলছে না। ফোনের ওপাশের জন কি বলে শুরু করবে সেটাই বুঝতে পারছে না। বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছে। মানহা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, এই কে রে ভাই আপনি? খেয়ে দে, কাম কাজ নাই। ফোন দিয়ে যেহেতু কথায় বলবেন না, তাহলে ফোন দেওয়ার মানে কি যতসব আজাইরা লোকজন? কথা বলতে এত সমস্যা থাকলে ফোন দিয়ে বসে আছেন কেন? ফোনটা কেটে দিল এই তো হয়। নাকি টাকা বেশি হয়ে গেছে? কোনোটা? বলে থেমে যায় মানহা। বনবিড়াল গম্ভীর পুরুষালী কণ্ঠে থমকে যায় মানহা। তাকে কি বলল? কি বললেন আপনি? বনবিড়াল। ফোন দিছেন কেন? কে আপনি? কাকে চায়? বনবিড়ালকে? উফস, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কেমনে? তার থেকে ভালো ধীরে সুস্থে বলুন। বনবিড়ালকে? কেন ফোন দিছেন? মন ভালো হয়েছে তোমার? মানে? শোনো মেয়ে, তোমাকে একটা কথা বলি। মানুষের কাজ কথা লাগিয়ে বেড়ানো। কে কি বলল তাই নিয়ে মন খারাপ করার কোনো মানেই হয় না। তুমি নিজে কেমন সেটা বড় বিষয়। অন্যের কথায় কান দিল তোমারই খারাপ লাগবে। তুমিই কষ্ট পাবে। এটাই তাদের কাজ, যাতে তুমি কষ্ট পাও। বুঝছো আমার কথা? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে লোকটা। এতক্ষণ চুপ করে সবটা শুনছিল মানহা। লোকটা ঠিকই বলছে, অন্যের কথায় কান দিল নিজেরই খারাপ লাগবে। কি হলো, চুপ কেন? মানহা নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে উত্তর দেয়, হ্যাঁ বুঝছি। বাট কে আপনি? আমার নাম্বার পেলেন কোথায়? আচ্ছা রাখি এখন। পরে কথা বলবো। আমি এখন ব্যস্ত আছি। আরে আমার একটা প্রশ্নের ও তো উত্তর দেননি। আর এখন ব্যস্ততা দেখাচ্ছেন খুব ভালো। বনবিড়াল, সত্যি আমি অনেক ব্যস্ত, পরে কথা বলবো। আর মন খারাপ করে থেকো বলে কল কেটে দেয়। ফোনের ওপাশে থাকা লোকটা মুচকি মুচকি হাসে মানহার মুখের এক্সপ্রেশনের কথা ভেবে। মানহা ফোন হাতে নিয়ে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে। আননোন নাম্বার থেকে ফোন দিয়ে তাকে এত কথা বলল, অথচ লোকটা তার পরিচয় দিলও না আজব। লোকটা আমাকে চেনে কিভাবে? আর আমার যে মন খারাপ এটাই বা জানল কি করে? আবার আমাকে বনবিড়াল বলল। উফস আল্লাহ! সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। হায় আল্লাহ! জীবনটা কেন এমন জটিল করে দিচ্ছ? খান ভিলায় বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। আর 5 দিন পরেই অয়ন আর নীরার বিয়ে। সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। বিয়ের 5 দিন আগে থেকেই সবাই আসতে শুরু করে দিচ্ছে। আজ সন্ধ্যায় মানহার ফুপি, ফুপা, ফুপাতো ভাই বোনেরা আসবে। মানহা খুব খুশি তার ফুপি আসছে। এই 15টা দিনকে মনে হয়েছে 15টা বছর তার ফুপিকে দেখেনি। প্রতিদিন কথা হলেও মন ভরে না। যে মানুষগুলো এই 2 বছর তাকে আগলে রাখছে তাদেরকে কি করে ভুলা যায়?
তার একাকিত্বের দিনে তারাই তাকে সঙ্গ দিয়েছে। তাকে হাসানোর জন্য কি না করে নি ভাবতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে মানহার। মায়ের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে মানহা। হ্যাঁ আম্মু, বলো কি করতে হবে। মা রে, কষ্ট করে তোর ফুপির রুমটা গুছিয়ে দে। আমি কাজ ফেলে যেতে পারছি না। আচ্ছা আম্মু, আমি গুছিয়ে রাখছি বলে পা বাড়ায় দোতলায়। ড্রয়িং রুম জুড়ে হইচই হচ্ছে। মানহার ফুপি তানভি খান আবেগ উৎফুল্ল হয়ে যান নিজের পরিবারকে দেখে। কতগুলো দিন পর নিজের কাছের মানুষগুলোকে দেখছে। মানহার ফুপির এক ছেলে এক মেয়ে। ছেলে নাম তাসকিন আর মেয়ে তানসি। ছেলেটা বড় আর মেয়ে ছোট। তাসকিন আর তানসি দুজনেই মানহার ছোট। তানসি দৌড়ে গিয়ে মানহাকে ঝাপটে ধরে হ্যাক করে। মানহা টাল সামলাতে না পেরে যেতে গেলে নিজেকে সামলে তানসিকে জড়িয়ে ধরে। তানসি ইনোসেন্ট ফেস করে বলে, আপু তুমি আমাকে ভুলে গেছ। একটু খোঁজো নাও না। নিজের পরিবারকে পেয়ে আমাদের সবাইকে ভুলে গেছ। আরে পাগলি বোন আমার, একটু ব্যস্ত ছিলাম সেজন্য তোর সাথে কথা বলতে পারিনি। আমি যখনই ফুপি মনির সাথে কথা বলতাম তখন তুই থাকতি না। থাক, তোমাকে আর বলতে হবে না। আমি সব জানি বলে দূরে সরে দাঁড়ায়। আচ্ছা বনু, সরি। আর হবে না, এই দেখ আমি কান ধরছি। তানসি তাকিয়ে দেখে সত্যি সত্যি তার মানহাপু কান ধরছে। আচ্ছা মেনে নিলাম। আর যেন না হয়। যথা আজ্ঞা ম্যাম। মানহার বলার ধরন দেখে হেসে ওঠে তানসি। মানহার ফুপিরা সবাই ফ্রেশ হতে চলে যায়। রাতটা অনেক হাসি ঠাট্টার মাধ্যমে কাটায়। আজ শপিংয়ে যাবে সবাই। মানহা তার ফুপাতো দুই ভাই বোনের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। তাদের এখনো হয়নি। খান পরিবার থেকে যাবে অয়ন, মিরাজ, তাসকিন, মানহা, তানসি, অয়নের খালাতো বোন মাইশা, আরও কয়েকজন কাজিন আছে, তারা যাবে। সবাই গিয়ে গাড়িতে বসে। অয়ন ড্রাইভ করছে। অয়নের পাশের সিটে তাসকিন। আর সবগুলো পিছনে। তাসকিন সবার থেকে আলাদা। চুপচাপ স্বভাবের। খুব কম কথা বলে। বেশি কথা বলা পছন্দ করে না। চুপচাপ নিজের মতো কানে ইয়ারপো গুজে এফবি স্কল করছে। তাসকিনের মতো মানহাও সেম কাজ করে, কিন্তু সেটা বেশিক্ষণ টেকে না। ফোন কেড়ে নেয় মানহার থেকে। পিছনে সবগুলো হইচই শুরু করে দিচ্ছে। তাদের আনন্দ কে আর ও বেশি করতে একটা গান প্লে করে অয়ন, এতে তানসি জোরে চিৎকার করে ওঠে খুশিতে। শপিং মলে গিয়ে একসাথে হয় নীরা আর আবরার। তারা দুজনেই আসছে। আর কাউকে আনেনি। তারা একটা বেস্ট মলে যায়। আবরারকে দেখে এগিয়ে আসে একটা ছেলে। স্যার, এখানে আসার কি দরকার ছিল? একটা ফোন করলেই তো আপনার বাসায় সব হাজির হয়ে যেত। আবরার মুচকি হেসে উত্তর দেয়, এখানে এসে কেনার যে আনন্দ সেটা তো আর হতো না। সবাই মিলে একসাথে একটু ঘোরাঘুরিও হয়ে গেলে সাথে কেনাকাটাও। কি বলো? জি স্যার, আপনি ঠিক বলছেন। ভিতরে আসুন স্যার। আবরার একটা চেয়ারে বসে। অয়নের একটা কল আসায় এতক্ষণ এখানে ছিল না, ফোন পকেট রাখতে রাখতে ভিতরে আসে। অয়নকে দেখে ছেলেটা বলল, স্যার আপনিও আসছেন? আগে বলবেন না। আজকে আমাদের শুভ দিন। নইলে আপনাদের মতো দুটো কাস্টমার একসাথে আসে। অয়ন হাসি মুখে ছেলেটার কথায় সায় দেয়। আবরারের পাশে আরেকটা চেয়ারে বসে অয়ন। দোকানদার ছেলেটা একটা একটা করে অনেকগুলো শাড়ি বের করে বলে, স্যার এগুলো আমাদের দোকানের সবচেয়ে বেস্ট কালেকশন। আবরার শাড়িগুলোর মধ্যে থেকে একটা সাদা রঙের। কি সুন্দর কাজ করা। শাড়ি দেখে সেটা হাতে নিয়ে দেখে আবরার। সাদার উপর ছোট ছোট স্টোনের কাজ করা। শাড়িটা অসম্ভব রকমের সুন্দর। অয়নের মেয়ে কাজিনগুলো জিনিস দেখতে ব্যস্ত। নীরা আর মানহা দুজনে একসাথে কাপড় দেখছে। অয়ন মানহা আর নীরাকে ডাক দেয়। দুজনে আসলে অয়ন নীরার জন্য বিয়ের শাড়ি পছন্দ করতে বলে। নীরার একটা একটা করে শাড়ি দেখে কিন্তু সবগুলো এত বেশি সুন্দর যার জন্য সবগুলো পছন্দ হয়েছে। কোনোটা রেখে কোনোটা নিবে কনফিউজড হয়ে পড়ে বলে, অয়ন প্লিজ তুমি চয়েস করে দাও। আমি কনফিউজড হয়ে যাচ্ছি। সবগুলো খুব সুন্দর লাগছে। মানহা নীরার অবস্থা দেখে মিটিমিটি হাসছে। অয়ন তার ভিতর থেকে লাল রঙের একটা শাড়ি নীরার উপর ধরে বলে, পারফেক্ট।
এটাই তোমাকে খুব মানাবে। আবরার শাড়িটা ধরে বসেই থাকে, আর চোখে মানহাকে দেখে। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু কিছু নিচ্ছে না। আবরার কিছু একটা ভেবে সবার আড়ালে ছেলেটাকে ডেকে শাড়িটা প্যাক করতে বলে। সবার কেনাকাটা শেষ হলে শপিং মল থেকে বের হয় সবাই। আজ অনেক বেশি গরম পড়ছে। গরমে অবস্থা কাহিল হয়ে গেছে সবার। আবরার শুভ্র রঙের শার্ট পরে আসছে, সাথে কালো প্যান্ট। গরমে ঘেমে ভিজে গেছে শরীর। হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছে। পিছন থেকে লক্ষ্য করে মানহা। চারপাশের মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে আবরারকে। কেন যেন মানহার রাগ লাগে। কেন রে ভাই, তোরা পুরুষ মানুষ দেখোসনি? এভাবে ড্যাবড্যাব করে তাকিয়ে আছোস কেন? নিজের ভাবনায় নিজেই অবাক হয় মানহা। সে কেন এসব ভাবছে? তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসে পড়ে। দুইটা গাড়িতে সবাই ভাগ করে বসে। তানসী তো ভাবিকে ছাড়া বসবেই না। মানহা কেউ সাথে নিয়ে গেছে। সে ভাবির সাথে অনেক গল্প করবে। আবরার ড্রাইভিং সিটে বসে আছে। তানসী নীরাকে নিয়ে পিছনের সিটে গিয়ে বসে পড়ে। মানহাও পিছনে বসতে গেলে আবরারের কথায় থেমে যায়। আমাকে দেখে কি ড্রাইভার মনে হয়? যে যার ইচ্ছে মতো বসছে, কেউ একজন সামনে আসো। তানসী মানহাকে বলে। আপু প্লিজ তুমি ভাইয়াটার পাশে বসো। আমি ভাবিমনির সাথে বসব। মানহা আমতা আমতা করে বলে আমি, হ্যাঁ আপু তুমি প্লিজ ভাইয়ার কাছে বসো না। নীরার কথায় অগত্যা আবরারের পাশের সিটে বসতে হয় মানহার। সিট বেল্ট বেঁধে ভালো করে বসে। মানহাকে ভালো করে বসতে দেখে গাড়ি স্টার্ট দেয় আবরার। গাড়ি চলছে নিজ গতিতে। পিছনে নীরা আর তানসী গল্পের ঝুড়ি খুলে বসছে। গাড়ির ভিতর যে আরও দুটা মানুষ আছে সেটা জানেই না তারা। মানহা গাড়ির গ্লাস নামিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরে থেকে বাতাস এসে মুখে বাড়ি খাচ্ছে মানহার। শরীর শীতল হয়ে উঠছে মানহার। খুব ভালো লাগছে। গাড়ি ড্রাইভিং করছে আর চোখে মানহাকে দেখছে। তারপর বলল, শুনুন। আবরারের ডাকে বাইরে থেকে মুখ সরিয়ে আবরারের দিকে তাকিয়ে বলে, জি বলুন। একটা প্যাকেট বের করে মানহার দিকে দিয়ে বলে, এটা আপনার জন্য। মানহা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার জন্য কেন? নিন না। আমি অনেকগুলা ড্রেস নিছি। লাগবে না। কেউ যদি উপহার দেয় সেটা কি ফিরিয়ে দিতে হয়? উপহার? অবাক হয়ে বলে, জি ভেবে নিন না, এটা আমার তরফ থেকে আপনার জন্য সামান্য কিছু উপহার। মানহা আর না করতে পারে না। না করলে লোকটাকে অপমান করা হবে। সেজন্য ভদ্র তার খাতিরে নেয়। ধন্যবাদ। পিছন থেকে নীরা আর তানসী একসাথে চিল্লিয়ে বলে, আমরা কিন্তু দেখে ফেলছি। আপুকে লুকিয়ে গিফট দিচ্ছেন। দুজনের কথা শুনে লজ্জায় পড়ে যায় মানহা। লজ্জায় মাথা নিচু করে ফেলে। আবরার ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে, যেন কিছুই হয়নি। 10-12 মিনিট পর একটা রেস্তোরাঁয় আসে সবাই। দুপুরের খাবার খেয়ে তারপর যাবে। দুইটা টেবিলে বসে 5 জন 5 জন করে। তারা মোট 10 জন এখানে। খাবারের পাট চুকিয়ে দুই দিকে দুইটা গাড়ি রওনা দেয় বাসার উদ্দেশ্য। বসার ঘরে বড়রা বসে আলোচনা করছেন। আর একটা দিন পরেই বিয়ে। সব আত্মীয় স্বজনরা চলে আসছে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ অয়ন আর নীরার। সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে। সময় যত চলে যাচ্ছে মানহার যাওয়ার দিন তত ঘনিয়ে আসছে। সে থাকতে চায় না এই বিষাক্তময় শহরে। যে শহর তাকে অসহ্য যন্ত্রণাদায়ক পীড়া দেয়। থাকতে চায় না সেখানে যেখানের মানুষগুলো তাকে ডিভোর্সি শব্দটা সম্বোধন করে। নিজের আপনজনদের ছেড়ে চলে যাবে। নিজের কষ্ট হলেও ছেড়ে থাকতে হবে মা বাবা ভাই বোন সবাইকে। মানহার জবটাও হয়ে গেছে। আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটিতে। নিজের যোগ্যতায় পেয়েছে তার চাকরিটা। বিয়ের পরেও চুরি করে পড়াশোনা চালিয়ে গিয়েছিল মানহা। সেটা তার প্রাক্তন স্বামী জানত না। পরিবারের কাউকে সে জানায়নি। কিভাবে জানাবে? জানালে সে যেতে পারবে না। তাকে আটকে দেব। মায়ের মুখটা বারবার ভেসে উঠছে মানহার। প্রথম যেদিন এসেছিল সেদিন কি খুশি হতে দেখছিল। আর যেদিন কাউকে না বলে চলে যাবে সেদিন কি হবে? তার মা কাঁদবে। হ্যাঁ।
তার মা বাবা তার জন্য কষ্ট পাবে, কান্না করবে। আর তার অয়ন ভাই বাড়ি এসে যখন দেখবে মানহা চলে গেছে তখন খুব কি কষ্ট পাবে। তার ছোট্ট ভাই মিরাজ আপুকে না কান্না করবে, হয়তোবা তার বড় চাচু চাচি তারাও কি তার জন্য মন খারাপ করবে। সবটা ভেবেই খুব কান্না পাচ্ছে মানহার। নিজের রুমে দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না করছে মানহা। অতিরিক্ত কান্না করার ফলে হেঁচকি ওঠে। সবকিছু এলোমেলো লাগছে, সবকিছু বাড়িতে এত বড় আয়োজন, হাসি ঠাট্টা সবকিছু বিদঘুটে লাগছে। দম বন্ধ হয়ে আসছে, সবকিছু অসহ্য লাগছে। চার দেয়ালে নিজেকে বন্দি করে রাখছে। সবার সামনে যেতে মন সায় দিচ্ছে না। বাইরে গেলেই এক একজন এক এক কথা বলবে যেটা মানহা সহ্য করতে পারবে না। মানুষের মুখ কি ঠেকানো যায়? না, যায় না। মানহা কিভাবে ঠেকাবে? সেই তো সবার মুখ থেকে ডিভোর্সি শব্দটা শুনতে হবে। তার থেকে ভালো এই ঘরের সে ভালো আছে। তার আর সব ভাই বোনেরা কি সুন্দর জীবন পার করছে, আর সে কিছু মানুষের তিক্ত কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। ভিনদেশে তাকে বলার মতো কেউ নেই, না আছে এদের মতো একটা অমানুষ, না আছে কুটনামি। সেখানে ঠিকমতো নিঃশ্বাসটা অন্তত নিতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে। তাকে বাধা দেওয়া মতো কেউ নেই। নীরার গায়ে হলুদের জন্য তাদের বাগানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আবরার নিজের সবকিছু তদারকি করছে, নিজ দায়িত্বে সব অ্যারেঞ্জমেন্ট করছে। একমাত্র বোনের বিয়েতে কিছু কমতি রাখতে চায় না। নীরা খুব খুশি, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাবে। এর মতো খুশি পৃথিবীতে আর একটাও নেই। সব ভালোই পূর্ণতা পায় না। নীরা খুব ভয় থাকত যদি অয়নকে মেনে না নেয়, কিন্তু তাকে ভুল প্রমাণ করে সবাই অয়নকে মেনে নেয়। না মানার কোনো কারণ নেই, কারণ তাদের ও যেমন নামডাক আছে অয়নদের ও তেমন নামডাক আছে। কালকে সারাজীবনের জন্য অয়নকে নিজের করে পাবে নীরা। পার্লারের মেয়েরা এসে সুন্দর করে হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, হলুদের জন্য সুন্দর করে সাজিয়েছে। ভারী মেকআপের জন্য নীরাকে চেনা দুষ্কর হয়ে গেছে। নীরাকে নিয়ে স্টেজে বসানো হয়। প্রথমে নীরার মা আয়েশা বেগম হলুদ ছোঁয়ান, তারপর একে একে সবাই নীরাকে হলুদ লাগায়। ক্যামেরাম্যান সুন্দর করে ছবি তুলছেন। অয়নদের বাড়ির ছাদে হলুদের অনুষ্ঠান করা হয়। অয়নকে ছাদে নেওয়া হয়, পিঁড়ির ওপর দাঁড় করিয়ে দেয় অয়নকে। বাড়ির বয়স্ক মহিলারা তাকে হলুদ ছোঁয়াবে আগে, তারপর কাজিনরা। অয়ন ছাদে এসে সব জায়গায় চোখ বুলিয়ে নেয়, কিন্তু নির্ধারিত মানুষটাকে পায় না। অনেকক্ষণ ধরে খেয়াল করছে, মানহাকে পাচ্ছে না বলতে তার ছায়া পর্যন্ত পায়নি। অয়ন ফিরে থেকে নেমে যায়, সবাইকে বলে আমি 5 মিনিট পর আসছে। সত্যি সত্যি 5 মিনিট পর ফিরে আসে অয়ন সাথে মানহাকে নিয়ে। মানহা কিছুতেই আসবে না, কিন্তু অয়ন জোর করে আনছে। মানহাকে ব্ল্যাকমেইল করছে, সে যদি না যায় তাহলে সে হলুদ ছোঁয়াবে না। আর হলুদ না লাগালে বিয়ে হবে কিভাবে? মানহা বাধ্য হয়ে ছাদে আসছে। নিজের পাশে দাঁড় করিয়ে নিজে ফিরের ওপর দাঁড়ায়। ইয়াসমিন বেগমকে হলুদ লাগাতে বলে, মুরব্বীরা হলুদ লাগানোর পর মানহাকে লাগাতে বলে। মানহা বাটি থেকে হলুদ নিয়ে অয়নের মুখে লাগাতে যাবে, এমন সময় অয়নের মামির কথায় থেমে যায় মানহার হাত। চোখ ছলছল করে ওঠে। এই মেয়ে দাঁড়াও, তুমি তো ডিভোর্সি। আর একটা ডিভোর্সি মেয়ে হয়ে কিভাবে হলুদ ছোঁয়াবে? তুমি হলুদ ছোঁয়ালে ঘোর অমঙ্গল হবে অয়ন বাবার। ইয়াসমিন, এটা হতে দিস না, আমাদের অয়নের কপাল পুড়বে। এ কথা শুনে মানহা দৌড়ে চলে যেতে গেলে অয়ন হাত ধরে আটকে দেয়। অগ্নিদৃষ্টিতে তার মামির দিকে তাকায়। অয়নের তাকানো দেখে তিনি ভয় পেয়ে যান। আমতা আমতা করে ফের বলেন, ওমন করে তাকাস কেন? আমি কিন্তু সত্যি কথা বলছি, তোর ভালোর জন্য। আমার ভালো আমি বুঝব, আমার ব্যাপারে কাউকে নাক গলাতে হবে না। আর মামি, আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি, বাট আপনি যদি আপনার লিমিট ক্রস করে ফেলেন তাহলে আমার কিছু করার নেই। আমি ভুলে যাব সম্পর্কে আপনি আমার মামি হন। আর ভুলেও কোনো দিন ডিভোর্স শব্দ উচ্চারণ করবেন না আমার বোনের সামনে। শুধু আপনি না, এখানে থাকা প্রত্যেকটা মানুষকে বলছি আমি যেন আর কোনো দিনও না শুনি আমার বোনকে এসব বলতে। তাহলে তার সাথে খুব একটা ভালো হবে না বলে দিলাম। বলে একটু থামে, তারপর একটু নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে, মানহা তুই তো এমন না। তুই কেন মুখ বুঝে সহ্য করে যাচ্ছিস? কেন প্রতিবাদ করছিস না?
যে তোকে সম্মান করবে না তাকে কেন তুই সম্মান করবি? মানহা ভাইয়ের দিকে ছলছল নয়নে তাকায়। এখনই কেঁদে ফেলবে। আর শোনো সবাই, এখানে সবার সামনে মানহা আমাকে হলুদ লাগাবে। দেখি কে আটকায়। কার বুকের সাহস আছে মানহাকে বাধা দেওয়ার। মহিলাটা চুপচাপ গিয়ে একপাশে দাঁড়ায়। মুখের দিকে তাকানো যাচ্ছে না। মনে মনে মানহাকে যা ইচ্ছে তাই গালাগালি করছে। তানিয়া বেগম শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে কান্না করছেন। তিনিও যে কাউকে কিছু বলতে পারছেন। আত্মীয় স্বজনদের সাথে খারাপ বিহেভ কিভাবে করবেন? ইয়াসমিন এগিয়ে এসে তানিয়ার কাঁধে হাত রেখে বলে, কাঁদিস না বোন। আপার কথায় কিছু মনে করিস না। উনি এমনই, জানিস তো। আমি জানতাম না আপা এমন একটা কাজ করবে। দেখ আমার অয়নটা সঠিক জবাব দিচ্ছে। অয়ন ওর বোনকে কষ্ট পেতে দেব না, দেখে নিস। হ্যাঁ ভাবি, তুমি ঠিক বলছ। মানহা অয়নকে হলুদ ছোঁয়। মানহার সব ভাইবোন অয়নের জবাব দেওয়ায় খুব খুশি। মিরাজ তো মহিলাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে। তার কোনো রাইট নাই তার আপুকে এভাবে বলায়। তানসি তো না পেরে বলেই ফেলে মহিলাকে সুইমিং পুলে ফেলে দিয়ে চুবাবে। তানসির কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলে। হলুদের অনুষ্ঠান শেষ হতেই মুরব্বীরা যে যার কাজে চলে যায়। আর মেয়েগুলো সব বিয়ের প্ল্যান করতে গোল হয়ে মানহার রুমে বসে। অনেক রাত পর্যন্ত সব ভাই বোনেরা মিলে আড্ডা দেয়। তারপর যে যার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 10টা। খান বাড়ির ছোট সদস্যগুলো বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মানহা চুপচাপ বসে সবার কার্যকলাপ দেখছে। কে কি করছে না করছে সবটা নোটিশ করছে। সবাই কত এক্সাইটেড বিয়ে নিয়ে। এখনও ঢের সময় আছে। বরযাত্রী যাবে 1টার দিকে। আর এখনই সাজা নিয়ে মাতামাতি করছে। মানহা বিছানা থেকে উঠে গিয়ে বেলকনিতে দাঁড়ায়। তার গোসল করা হয়ে গেছে। চুলগুলো শুকালেই এখন হবে। অয়ন নিজের রুমে বসে নীরার সাথে ফোনালাপ করছে। কোথা থেকে হুট করে একটা ছেলে অয়নের রুমে ঢুকে ফোনটা নিয়ে নেয়। হঠাৎ কেউ ফোন নিয়ে নেওয়ায় হকচকিয়ে যায়। সাথে মেজাজটাও খারাপ হয়ে গেছে, কিছু বলতে গিয়ে থেমে যায় অয়ন। মুখ ঘুরিয়ে অন্য দিকে নেয়। ছেলেটা মুচকি হেসে অয়নের সামনে গিয়ে বসে। অয়ন আবার মুখ ঘুরিয়ে অন্য দিকে নেয়। অয়নের কাণ্ডে হো হো করে হেসে ওঠে ছেলেটা। ছেলেটার হাসা দেখে অয়ন বলে, এমন ছাগলের মতো হাসছিস কেন? ছেলেটা হাসি থামিয়ে বলে, অয়ন আরেকটু পর বিয়ে তোর। আর তুই বাচ্চাদের মতো করছিস। লোকে কি বলবে মামা? তুই কেন আসছিস সেটা বল। যা এখান থেকে। তোকে আমার ভাল লাগছে না। চলে যা। ভাই, বোঝার চেষ্টা কর, অনেক প্যারায় ছিলাম। একটা ডিল নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। দেখ রাকিব, আমাকে পাগল বোঝাতে আসিস না। আমি সব জানি। রাকিব অয়নের বন্ধু। রাগ করিস না বন্ধু। আর কিছু মিস যাবে না। আচ্ছা যা, এবারের মতো মাফ করে দিলাম। এবার আমার ফোনটা তো দে। তোর জন্য ঠিক করে কোথাও বলতে পারলাম না। বন্ধু কস কি? তুই ভাবির লগে কথা বলছিলি। আগে কবি না বলে ফোনের স্ক্রিনে তাকিয়ে নিরাশ হয় রাকিব। কারণ নীরা ফোনটা অনেক আগেই কেটে দিছে। যাহ, ভাবি তো লাইনে নেয়। আচ্ছা তুই বসে বসে এত সময় নষ্ট করছিস কেন? কত বাজে জানিস? আন্টি আমাকে বলল তোকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিতে। একটু পর বের হবে। আচ্ছা বুঝলাম। বরযাত্রী রেডি, যাত্রা শুরু করে কনে বাড়ির উদ্দেশ্যে। সব ভাই বোনেরা বরের গাড়িতে উঠছে। আর বাকি লোকগুলোকে অন্য গাড়িতে। নীরাকে পার্লার থেকে 2টা মহিলা এসে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। নীরাকে দেখতে খুবই সুন্দর লাগছে। লাল রঙের শাড়িতে মারাত্মক সুন্দর লাগছে। নীরার খালাতো বোন বর্ষা হেসে হেসে বলে, আপু আমি 100% শিওর দুলাভাই তোমাকে দেখলে হার্ট অ্যাটাক করবে। তোমাকে যা সুন্দর লাগছে। নীরা লজ্জায় মাথা নিচু করে বলে, চুপ কর। বেশি কথা বলিস কেন? ওরে বাবা, আমার আপু দেখি লজ্জা পাচ্ছে। আর কিছু বলার আগেই বাইরে থেকে আওয়াজ শোনা যায়, বর এসেছে, বর এসেছে। বর্ষা ছুটে চলে যায় গেট ধরতে। রুমে নীরার একা একা বসে আছে। নীরার অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়, যা এর আগে কখনো হয়নি। একটু পর সে অন্য কারোর হয়ে যাবে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। অনেকগুলো মেয়ে ছেলে মিলে বরের গেট ধরছে।
তাদের দাবি তাদেরকে 50,000 টাকা দিতে হবে। অয়ন চুপচাপ শুনছে, কারণ তার ভাইয়েরা মেয়েদের সাথে তর্ক করছে তারা এত টাকা দিতে পারবে না, তারা 5,000-এর বেশি দিতে পারবে না। শেষমেশ 20,000 টাকা দিতে রাজি হয় অয়ন। অয়নের কাজে মিরাজরা অখুশি, কিন্তু কিছু বলে না। তারাও বাড়ি গিয়ে নেবে, ছাড় দেব না। উহু। মানহা এসব ঝামেলা থেকে দূরে দাঁড়িয়ে আছে। মানহাকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার এগিয়ে এসে মানহার পাশে দাঁড়ায়। কিছুক্ষণ পর বলে, আপনাকে খুব সুন্দর লাগছে মিস মানহা। শাড়িটা পরার জন্য অসংখ্য ধন্যবাদ। মানহা মুচকি হেসে ধন্যবাদ বলে। দূর থেকে একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের পানে। তাদের মাঝে আরও কিছুক্ষণ কথা হয়। তারপর বিয়ের আসরে চলে যায়। 3 কবুলের মাধ্যমে অয়ন আর নীরার বিয়ে সম্পূর্ণ হয়। ধীরে ধীরে ধরণীতে সন্ধ্যা নেমে আসছে। এবার বিদায়ের পালা। নীরাকে আর আপন নীর থেকে চলে যেতে হবে। প্রিয় মানুষগুলো থেকে দূরে যেতে হবে। নীরা খুব কান্না করছে, মা বাবা ভাইকে জড়িয়ে ধরে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে নীরা। আনোয়ার হোসেন অয়নের হাতে নীরাকে তুলে দেন। একমাত্র মেয়েকে অন্যের ঘরে দিয়ে দেন। নিজেকে সামলে রাখছেন। পুরুষের কান্না করতে নেয়। আবরার সবার সামনে থেকে চলে যায়। বোনের চলে যাওয়া নিজ চোখে দেখতে পারবে না। অয়নের হাত ধরে শুরু করে এক নতুন জীবন। খান ভিলা হয়ে উঠেছে জাঁকজমক। নতুন বউ এসেছে, বউ এসেছে। সবাই ঝাঁক বেঁধে আসছে বউ দেখতে। রাত 10টা। অয়নের রুমের সামনে দাঁড়িয়ে আছে মানহা, তানসি, মিরাজ, তাসকিন, মাইশা, রিয়া আরও কয়েকজন কাজিন। মানহা আসতে চাইছিল না, কিন্তু সবাই জোর করে আনছে। সে না থাকলে নাকি অয়ন তাদের টাকা দেব না। তাই তো ভাই বোনদের খুশির জন্য নিজেকে হাসি মুখে প্রেজেন্ট করতে হলো সবার সামনে। অয়ন নিচ থেকে উপরে এসে নিজের রুমের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে নিচে নামার জন্য পা বাড়াতেই তাকে ঝাপটে ধরে মিরাজ আর তাসকিন। অয়ন আর নড়তে পারে না। মানহা সামনে এসে বলে, ভাইয়া তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করছিলে না। আমি কি করলাম বোন? আমাদের হক আমাদের বুঝিয়ে দিয়ে তুমি রুমে প্রবেশ করতা না করে আমাদের দেখেই পালাচ্ছ ছি। আচ্ছা তোদের ডিমান্ড বল। তানসি চেঁচিয়ে বলে। 50,000 টাকার 1 টাকা কমেও ছাড়ব না। 50,000 বুঝছো ভাইয়া? হ্যাঁ। হ্যাঁ নয় হ্যাঁ, সবাই একসাথে বলে। আমার কাছে এত টাকা নেই, বিশ্বাস কর তোরা। অজুহাত বাদ দিয়ে আমাদের টাকা দিয়ে দাও, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। বেচারা আর কতক্ষণ অপেক্ষা করবে বলো, টেনে বলে। নীরার কথা মাথায় আসতে মুচকি মুচকি হাসে অয়ন। সেটা সবাই লক্ষ্য করে বলে, হাসলে না ফাঁসলে। সবার কথায় অয়ন হকচকিয়ে যায়। তারপর বলে, ওকে তোদের টাকা দেব, বাট একটু কমিয়ে বল বোন, নইলে ফকির হয়ে যাব। সদ্য বিয়ে করলাম, এখনো বাসরটাও করতে পারিনি, তার আগে ফকির বানানোর ধান্দা করছিস তোরা? কাদো কাদো গলায় বলে। শুধু কথায় চিড়ে ভিজবে না ভাইয়া। আচ্ছা 20,000 নে। ক্যাশ আছে মাত্র 20,000। আর নেই। বিকাশে সেন্ড করো, মিরাজ বলে। অয়নকে অগত্যা 50,000 টাকা দিতে হলো সবাইকে। টাকা পেয়ে অয়নের হাতে চাবি ধরিয়ে দিয়ে কেটে পড়ে সবগুলো। আর অয়ন নিজের রুমে ঢুকে পড়ে। নীরা ঘোমটা দিয়ে বসে আছে খাটে। অয়নকে দেখে নেমে এসে সালাম করতে যায়, কিন্তু করতে পারে না, তার আগেই অয়ন নীরার হাত ধরে ফেলে। দুজনে ফ্রেশ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। দেখতে দেখতে অয়ন আর নীরার বিয়ের 10 দিন হয়ে গেছে। ছাদে দাঁড়িয়ে মানহা করোর সাথে ফোনে কথা বলছে। তার টিকিট কনফার্ম হয়ে গেছে, আর 2 দিন পর তার ফ্লাইট। পিছন থেকে কেউ একজন শুনে ফেলে তার কথাগুলো। মানহা কথা বলায় এতটাই মগ্ন যে আশেপাশে কেউ আছে কি না খেয়াল করেনি। 2 দিন পর দেখা হচ্ছে বলে কল কেটে দেয়। একটা পার্কে পাশাপাশি বসে আছে আবরার আর মানহা। মূলত মানহা একা বাইরে বেরিয়েছিল, কাউকে সাথে আনেনি। নিজে কিছু একান্ত সময় কাটাবে বলে। কিন্তু ভাগ্যক্রমে আবরারের সাথে দেখা হয়ে যায়। ভদ্রতার খাতিরে বসতে বলে আবরার কোনো প্রশ্নবিহীন বসে পড়ে। মানহার দৃষ্টি দূরের বেঞ্চিতে বসা কাপলের দিকে। কি সুন্দর দুজনে বসে আছে। মেয়েটা তার প্রিয় মানুষের কাঁধে মাথা দিয়ে রাখছে। মানহার চোখ ছলছল করে ওঠে। তারও তো জীবনটা এমন হতে পারত। মাঝে মাঝে অনুভূতিরা বড্ড পীড়া দেয়। আবরার মানহার দৃষ্টি অনুসরণ করে, সেদিকে তাকায়।
দেখে এক ধ্যানে তাকিয়ে আছে। আবরার গলা ঝেড়ে বলে, অনুভূতি বড্ড খারাপ জিনিস মিস মানহা। সেটাকে আটকানোর কারোর সাধ্যই নেই। কখন কার উপর কেমন অনুভূতি হবে কেউ বুঝতে পারে না। মাঝে মাঝে অনুভূতির বেড়াজালে আটকে যায়। আমাদের দেহের সবচেয়ে দামি অংশ কি জানেন? কি? হৃৎপিণ্ড। আর সেই দামি অংশ যখন কারোর আঘাতে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় তখন মানুষের মন মরে যায়। আর মন মরে গেলে দেহটাও মরে যায়। মানুষ তখন ঘুনে খাওয়া কাঠের ন্যায় হয়ে যায়। উপরের রং স্বচ্ছ থাকলেও ভেতরটা রং চোটা থাকা। আবরার নিশ্চুপ হয়ে মানহার কথাগুলো শোনে। মানহা ভুল কিছু বলেনি। আসলেই তো আমাদের উপরটা যেমন স্বচ্ছ ভেতরটাও কি তেমনি স্বচ্ছ থাকে? না, ভিতরটা থাকে রংবিহীন। চুপ করে গেলেন যে। ভুল কিছু বলছি আমি? আবরারের দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না, এমনিতেই। হঠাৎ কি মনে করে এখানে আসলেন? আবরার থতমত খেয়ে যায় মানহার প্রশ্নে এখন কি বলবে। সে মানহার পিছু পিছু আসছিল। মানহা জানলে কি ভাববে? কি হলো? আসলে এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম আপনি ভিতরে ঢুকছেন। তাই ভাবলাম একটু দেখা করে যায়। ওহ, ছোট্ট জবাব। আপনি কি মনে করে আসছেন? কেউ সাথে আসেনি। সঙ্গ দেওয়ার জন্য কি সবাইকে পাওয়া যায়? কিছু কিছু সময় নিজেকেই একা থাকতে হয়। আপনি চাইলে আমি আজীবন সঙ্গ দেব। বিড়বিড় করে বলায় মানহার কর্ণগোচর হয় না আবরারের কথা। কিছু বললেন? না না, কিছু বলিনি, কিছুটা হেসে। ওহ। নিশ্চুপ দুজনে। আজ উঠি। অন্য কোনো একদিন আবারও দেখা হবে। ভাগ্যে থাকলে। এমন করে বলছেন যেন আজই চলে যাবেন। সেরকমই। মানে? কিছু না। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না থাক, আপনার কষ্ট করতে হবে না। আমার কিছু কাজ আছে, সেটা করে তারপর বাসায় যাব। আচ্ছা। মানহা চলে যায়। আবরার সেদিকে চেয়ে থেকে বলে, আপনাকে কোথাও যেতে দেব না মিস মানহা। আপনাকে আমার মণিকোঠায় গোপন করে রাখব। গোধূলির শেষ প্রণয় হয়ে ধরা দেবেন আমার কাছে। কাউকে ছুতে দেব না। ট্রাস্ট মি। প্রণয়, তুমি থমকে থেকো। শেষ গোধূলির আলোয় ভীষণ সঙ্গোপনে আমায় রেখো। তোমার মণিকোঠায়। ছনিয়া। পিছখালা রাস্তা দিয়ে নিরিবিলি হেঁটে যাচ্ছে মানহা। আশেপাশের কোলাহল, গাড়ির হর্ন সবটা বিরক্ত লাগছে তার কাছে। আজ পণ করছে হেঁটে হেঁটে বাসায় যাবে। আর কবে এমন সুযোগ পাবে তার ঠিক নেই। তাই সুযোগের সৎ ব্যবহার করাটাই উত্তম মনে হয় মানহার কাছে। গোধূলি বেলায় হাঁটা ও হয়ে যাবে। খালি পায়ে হাঁটতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু এত এত মানুষের মাঝে সেটা বেমানান লাগবে। খুব কষ্ট লাগছে মানহার। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সবাইকে ছেড়ে থাকতে তার যে খুব কষ্ট হবে। কিন্তু ভাগ্যে যা আছে সেটাই হবে। হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। সবার জন্য কিছু চকলেট নেবে বলে ভাবে, আর হয়তো দেওয়া হবে না। তার ফুপি আর ফুপা চলে গেছে। তাসকিন আর তানসি থেকে যায়। তারা আরও কিছু দিন থাকবে এখানে। তানসির ওখানে ভালো লাগে না। জন্মভূমি ছেড়ে থাকতে কার ভালো লাগে? কারোরই না। তাই তানভি খান রেখে গেছেন দুই ছেলে মেয়েকে। তাদের ব্যবসার ক্ষতি হয়ে যাবে বলে তারা থাকেননি। পাড়ি জমিয়েছেন সুদূর আমেরিকায়। মানহা দোকানে গিয়ে অনেকগুলা চকলেট আইসক্রিম নেয়। নিজের জন্য একটা ড্রিঙ্কও নেয়। ড্রিঙ্ক খেতে খুব ভালো লাগে তার। চকলেটের দাম মিটিয়ে আবারও হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, সেজন্য আর হাঁটবে না বলে ঠিক করে। একটা রিকশা দেখে কিন্তু পায় না। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে রিকশার জন্য। কোথা থেকে একটা বাইক এসে মানহার সামনে ব্রেক মারে। মানহা দুকদম পিছিয়ে যায়। মাথার হেলমেট খুলে ফেলে ছেলেটা। মানহা বলল, আরে রাকিব ভাইয়া, আপনি এখানে কেন? আজ দেখি অনেকের সাথেই দেখা হচ্ছে। হ্যাঁ আমি। আর কার সাথে দেখা হলো তোমার? এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছো? কারোর জন্য না, রিকশার জন্য দাঁড়িয়ে আছি। এখানে রিকশা কই থেকে পাবা তুমি? প্রায় সন্ধ্যা হয়ে আসলো, আমার বাইকে উঠে পড়ো। নামিয়ে দেব। আমি ম্যানেজ করে নেব। আপনি যেতে পারেন। দেখো মানহা, দিন সময় ভালো না। কখন কি হয় বলা যায় না।
তোমার ভালোর জন্য বলছি চলো। মানহা ভাবে রাকিব ঠিকই বলছে। সন্ধ্যা হয়ে আসছে। তাকে বাসায় যেতে হবে। বাসার সবাই চিন্তা করবে। অনেক ভেবে চিন্তে রাকিবের বাইকে উঠে পড়ে। দূর থেকে একজোড়া চোখ সবটা দেখে রাগে তার চোখ মুখ লাল হয়ে যায়। তাকে বারবার বলা সত্ত্বেও তার সাথে গেল না। আর কোত্থেকে একটা ছেলে এসে বলল অমনি রাজি হয়ে গেল। এটা ঠিক করলে না। বনবিড়াল। রাগে গাড়ির স্টিয়ারিংয়ে ঘুষি মেরে দেয়। আর বলে তুমি শুধু আমার। তোমাকে কারোর হতে দেব না বনবিড়াল। তোমাকে আমার হতেই হবে। গাড়ি নিয়ে হাওয়া চটে চলে যায়। গাড়ির গতি এত জোরে দিচ্ছে যে সামনে থাকা গাড়িগুলো সব পিছনে পড়ে যায়। রাকিব বাসার সামনে এসে নামিয়ে দেয় মানহাকে। মানহা ধন্যবাদ বলে বাসার ভিতরে চলে যায়। মানহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত চেয়ে থাকে। দৃষ্টি সীমার বাইরে চলে গেলে বাইক স্টার্ট দেয় রাকিব। চলে যায় নিজ গন্তব্য। মানহা ড্রয়িং রুমে এসে দেখে সব ভাই বোনগুলো বসে বসে আড্ডা দিচ্ছে। মানহাকে দেখে নীরা বলে, এই তো আপু চলে আসছে। এবার আরও মজা হবে। আপু তুমি ও আমাদের সাথে জয়েন্ট হও। ভাবি তোমরা আড্ডা দাও, আমার ভালো লাগছে না কিছু। আর এগুলো সবাইকে দিয়ে দাও বলে নীরার হাতে চকলেট আর আইসক্রিম দেয়। অতপর কাউকে কিছু না বলে দোতলায় চলে যায়। সবাই বিস্ময়ে মানহার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ কি হলো তার? আপনজনদের মুখ আসলে তারার মতো। দুচোখে গোনা যায় না। সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম হল পরিবারের সবাই আপনজনদের নিয়ে একসাথে থাকা। দুঃসময় কিংবা সুসময়ে যাদেরকে পাশে পাওয়া যায়, তারাই আসলে আমাদের প্রকৃত আপনজন। আমাদের কখনো আপনজনদেরকে হারানো উচিত নয়। কিন্তু মানহার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। আজ একটা দিন সবার থেকে দূরে দূরে থাকছে মানহা। কারোর সাথে ঠিকমতো কথা বলছে না। ঠিকভাবে খাচ্ছে না পর্যন্ত। তার কি হয়েছে কেউ জানে না। সবাই শুনলে বলছে শরীরটা ভালো না। তানিয়া বেগম মেয়ের ব্যবহারে সন্দিহান। কিছু একটা হয়েছে তিনি নিশ্চিত। তাই তো এখন নিজের মেয়ের রুমের দরজার সামনে দাঁড়ানো। দরজা ভিতর থেকে দেওয়া। সেজন্য তিনি ডাক দেন, মানহা দরজাটা খুল তো মা, তোর সাথে কথা আছে। মানহা চুপচাপ দরজা খুলে দিয়ে খাটে গিয়ে বসে মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি? তানিয়া বেগম মেয়ের পাশে এসে বসে দুই হাত ধরে কাদো কাদো গলায় বলল, তো কি হয়েছে মা? সত্যি করে বল, মা সব ঠিক করে দেব। মানহা মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তানিয়া বেগম পরম যত্নে মেয়েকে বুকে আগলে নেন। ফের জিজ্ঞেস করে, বল মা, তোর কি হয়েছে? কিছু হয়নি মা। এমনিতেই কিছু ভালো লাগছে না। তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হয় মা। তোকে তো কত করে বলছি থেকে যা। তুই তো কারোর কথায় কানে তুলছিস না। এখানে আমার দম বন্ধ লাগে মা। মাঝে মাঝে নিঃশ্বাস নিতে পারি না। মনে কেউ আবার সেই বিষাক্ত স্মৃতি তাড়া করে বেড়ায়। সব ঠিক হয়ে যাবে মা। তুই খামাকা টেনশন করিস। তুই এখানে বস, আমি তোর জন্য খাবার আনছি। তোকে নিজ হাতে খাইয়ে দেব। মাথা নেড়ে সায় দেয়। তানিয়া বেগম নিচে গিয়ে ভাত নিয়ে ফিরে আসে। মেয়েকে যত্ন করে খাইয়ে দেয়। মানহা তৃপ্তি সহকারে খায়। মানহাকে রেস্ট নিতে বলে চলে যান তিনি। মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে মানহা। আর বলে, আমাকে ক্ষমা করে দিও মা। আর কবে তোমাদের সাথে দেখা হবে জানি না আমি। তোমাদের কথা খুব মনে পড়বে। সন্ধ্যা 7টায় মানহার ফ্লাইট। সবকিছু গুছিয়ে রাখছে। সবার চোখ ফাঁকি দিয়ে যাবে। যখন মাগরিবের নামাজ পড়তে যাবে সবাই ড্রয়িং রুমে, কেউ থাকবে না, আর তখনই বাসা থেকে বের হবে। দারোয়ান চাচাও নামাজে চলে যাবে। কেউ টের পাবে না। পুরো বাড়িটা এখন একটু ঘুরে দেখবে। সেজন্য রুম থেকে বের হয় মানহা। সারা বাড়িটা ঘুরে ছাদে গিয়ে দোলনায় বসে মানহা খুব করে অনুভব করতে পারছে পরিবারের কাছে থাকা কতটা মধুর। পরিবারের কাছে থাকলে আলাদা শান্তি পাওয়া যায়। নীরার ডাকে ভাবনার ছেদ পড়ে মানহার। আপু তুমি এখানে, আর আমি সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কোথাও পাচ্ছি না। বসো এখানে, তোমার সাথে একটু গল্প করি। তাহলে সময়টাও পার হয়ে যাবে। কি বলো? মুচকি হেসে বলে। নীরা মানহার পাশে বসে পড়ে।
আপু, তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। না, কিছু মনে করব না। তুমি নির্দ্বিধায় বলতে পারো। তুমি সবসময় মন খারাপ করে থাকো কেন? সব সময় হাসি খুশি থাকতে পারো না? হাসলে তোমাকে খুব সুন্দর লাগে, জানো ভাবি। উফ, আর পারা গেল না মাথায় হাত দিয়ে। কি অবাক হয়ে জিঞ্জেস করে। তুমি সবসময় আমাকে ভাবি ভাবি করো কেন? হ্যাঁ, নাম ধরে ডাকবে। তুমি ভাবি বললে কেমন আনো ইজি ফিল হয়। প্লিজ ভাবি ডেকো না আপুমনি। আচ্ছা বেশ, আজ থেকে নাম ধরে ডাকবো খুশি। হ্যাঁ, এবার বলো কি বলতে চাইছিলে। কিছু কিছু সময় আমাদের চুপ থাকতে হয়, পরিস্থিতি বুঝে কথা বলতে হয়। আর একাকিত্ব জীবনটা আমার কাছে প্রিয় হয়ে উঠছে। একাকিত্ব অসম্ভব সুন্দর। আর তুমি হাসার কথা বলছো না। আমি হাসতে ভুলে গেছে। হাসতে গেলে নিজের কাছেই কেমন লাগে। তাই বলে তুমি হাসবে না? তোমারও তো জীবন। একটা জীবন্ত মানুষ হয়ে কি বাঁচা যায় বলো? তুমি মন খুলে হাসবে। চাইলেই সব কিছু সম্ভব না। অবশ্যই সম্ভব আপু। তুমি জানো না তোমার জন্য বাড়ির সকলে মন খারাপ করে। তোমার জন্য টেনশন হয় আপু। হ্যাঁ, চলো এখানে মন খারাপ করে বসে না থেকে নিচে যায়। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। মানহা আর নীরা দুজন নিচে নেমে আসে। মিরাজ তাসকিন তানসিকে ডেকে নিচে আনে। অয়ন বাসায় নেই, শোরুমে গেছে। সন্ধ্যার আগে চলে আসবে বলছে। সবাইকে বসিয়ে রেখে কিচেনে চলে যায় নীরা। সে আগে থেকেই ফুসকা রেডি করে রাখছে। প্লেটে করে ফুসকা এনে টেবিলের সামনে রাখে। ফুসকা দেখে জিভে জল চলে আসে তানসির। তানসি ফুসকা খুব পছন্দ করে, কিন্তু আমেরিকায় তেমন পাওয়া যায় না, সেজন্য খেতে পারে না। বাংলাদেশ আসলেই ফুসকা খাবে। তানসি চেঁচিয়ে বলে ওঠে, ওয়াও ভাবিমণি, তুমি ফুসকা আনছো? তাড়াতাড়ি করে আগে আমাকে দাও, আমার তর সইছে না। একটু অপেক্ষা করো তানসি, সবাইকে দিচ্ছি। নীরা একে একে সবাইকে দেয়, শুধু তাসকিন বাদে। সে এসব ছাইপাশ খায় না। এটা মেয়েদের খাবার, সে কেন খাবে? তাসকিনের কথায় এক দফা হেসে নেয় সকলে। নীরা তাসকিনের জন্য নুডলস করে দেয়। খাওয়া শেষ হলে মিরাজ আর তাসকিন বাড়ির বাইরে হাঁটতে যায়। আর দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর চলে যাবে বিন্দেশে। যাদেরকে সে চিনত জানতে তাদের কাছে, যারা তাকে আপন করে নিয়েছে, যারা তার একাকিত্বের সময় সঙ্গ দিয়েছে তাদের কাছে। হাজার কষ্ট হলে ও চলে যেতে হবে। চারদিকে মসজিদের মাইকে আজান শোনা যাচ্ছে। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। মানহা নিজেকে তৈরি করে নেয়। নিজের রুমটা ঘুরে ঘুরে দেখে। শখের জিনিসগুলো আবারও ছেড়ে যেতে হচ্ছে ভাবতেই বুক ফেটে কান্না বেরিয়ে আসে, কিন্তু কাঁদে না, নিজেকে সামলে নেয়। সামনে আগালে আর পিছু হটবে না। কোনো পিছুটান সে রাখতে চায় না। আবরারের দেওয়া শাড়িটা পরে মুখে মাস্ক, মাথায় হিজাব বেঁধে নেয়। হাতে ব্যান্ডের ঘড়িটা পরে নেয়। আয়নায় নিজেকে দেখে পারফেক্ট, আর কিছু করা লাগবে না। এবার চুপিসারে বাড়ি থেকে বেরোতে পারলেই হবে। হাতে থাকা সাইড ব্যাগটা চেক করে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ব্যাগ দেখতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে। তার পাসপোর্ট ভিসা কই গেল? সে তো সাইড ব্যাগেই রাখছিল। লাগেজ খুলে কাপড় চোপড় উল্টে পাল্টে তন্নতন্ন করে খোঁজে, কিন্তু নির্ধারিত জিনিসটা পায় না। তার সম্পূর্ণ মনে আছে সে ব্যাগেই রাখছে, তাহলে গেল কোথায়? মাথা কাজ করে না মানহার। কি করবে এখন? হাতে বেশি সময়ও নেই। এখন কি করব আল্লাহ? কেন সবকিছু এমন হয় আমার সাথে? আমার ঘরে কি কেউ এসেছিল? কিন্তু কে আসবে? পাসপোর্ট কেন নেবে? আর কোনো উপায় না পেয়ে মাকে ডাকে। তানিয়া বেগম মেয়ের ডাকে ছুটে আসে। মানহাকে এমন করতে দেখে জানতে চায় কি হয়েছে। আর তুই সেজেগুজে কোথায় যাবি এখন? এই সন্ধ্যায়? মা, আমার পাসপোর্ট কোথায়? আমি ব্যাগে রাখছিলাম, তাহলে গেল কোথায়? আমার রুমে কে আসছিল? তানিয়া বেগম অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুই পাসপোর্ট কি করবি? মা বেশি কথা না বলে, জানলে বলো প্লিজ। আমি সত্যি জানি না। খুঁজে লাভ নাই, পাসপোর্ট আমার কাছে। তানিয়া বেগম আর মানহা পিছনে তাকিয়ে দুজনেই অবাক হয়। দরজায় দাঁড়ানো মানুষটাকে দেখে বিস্ময় মানহার মুখ অটোমেটিক হা হয়ে যায়।
মানহা পাসপোর্ট খুঁজতে ব্যস্ত, তখন পিছন থেকে কেউ একজন বলে ওঠে, খুঁজে লাভ নাই, পাসপোর্ট আমার কাছে। দুজনে পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়। বিস্ময়ে মানহার মুখ অটোমেটিক হা হয়ে যায়। ঘোর থেকে বেরিয়ে বলে, তুমি? ভাইয়া, তুমি আমার পাসপোর্ট নিয়েছ, বাট হোয়াই? কেউ যদি চুরি করে বাসা থেকে পালাতে চায় তাহলে আমার কি করার আছে? কিছু না কিছু করতে তো হতোই। তুমি কিভাবে জানলে? চমকে বলে। চোরের মন পুলিশ। পুলিশ বোন, তুই যতই আমাদের কাউকে না বলে বাসা থেকে চলে যেতে চাস না কেন, পারবি না? আমাদের এতগুলো মানুষের চোখ এড়ানো সম্ভব না। অয়ন, তুই কি সব বলছিস? মানহা চলে যাবে মানে? কোথায় যাবে? তানিয়া বেগম বলেন। তোমার মেয়ের কাছেই, শুনে দেখো না। মানহার দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি কি করে জানলে সেটা তো বলো। অয়নের মনে পড়ে যায় সেদিনের কথা। আবরার অয়নকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে, ইমার্জেন্সি। খুব আর্জেন্ট কথা নাকি? অয়ন তাড়াহুড়ো করে শোরুম থেকে আবরারের সাথে দেখা করতে যায় তাদের বাসা থেকে 10 মিনিটের দূরত্বে একটা পার্কে। আবরার সেখানে বসে অপেক্ষা করছিল অয়নের জন্য। অয়ন সেখানে পৌঁছালে তাকে সমস্ত কথাগুলো বলে। আবরার নীরার সাথে দেখা করতে গিয়েছিল। তখন তার ফোনে একটা কল আসায় কথা বলার জন্য ছাদে যায়, কিন্তু চিলেকোঠার ওখানে গিয়ে পা থেমে যায় তার। মানহা কারোর সাথে ফোনে কথা বলছে। সে এও বলে আর দুদিন পর তাদের দেখা হচ্ছে। এই শহরে থাকতে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। সবকিছু বিষাক্ত লাগছে। আবরার এক কথায় বলে, মানহা দেশ ছেড়ে চলে যাচ্ছে, কাউকে না জানিয়ে। অয়নের কানে শুধু একটা কথায় বাজছিল, মানহা দেশ ছেড়ে চলে যাবে। সে বেঁচে থাকতে কখনোই এটা হতে পারে না। সে আটকাবে, কিন্তু কিভাবে? অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় মানহার পাসপোর্ট, ভিসা সব নিয়ে নেবে। আর ঠিক তাই করে। মানহা বাসা থেকে বের হলে তার রুমে গিয়ে অনেক খুঁজে খুঁজে সাইড ব্যাগ থেকে খুঁজে পায়। আর সেটা নিজের কাছে গোপনে রেখে দেয়, সেটা কেউ জানে না বা অয়ন কাউকে বুঝতে দেয়নি। মানহার ডাকে ভাবনার ছেদ পড়ে অয়নের। হ্যাঁ বল, তুমি কিভাবে জানলে আমি চলে যাব? তাড়াতাড়ি পাসপোর্ট দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। কিছু কিছু কথা না জানায় বেটার। সব কথা জানতে হয় না। আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়। বড় কথা তুই কিভাবে এটা করতে পারলি। তোর বিবেকে বাধল না? একবারও বাড়ির কারোর কথা মনে আসেনি? আমাদের কথা না হয় বাদই দিলাম, ছোট মায়ের মুখটাও কি তোর চোখের পাতায় ভাসেনি? একটা বার ভাবলি না তোর এই কাজের জন্য বাড়ির সবাই কষ্ট পাবে? আর তুই চলে যাবি বলছিস? কিভাবে যাবি যদি পাসপোর্ট না দেয় তাহলে? ভাইয়া, অনেকগুলা টাকা দিয়ে টিকিট কাটছি। বাকিটুকু আর বলতে পারল না অয়নের ধমকে। এখনো চলে যাবি বলছিস? আরে এমন, আরো টাকা যাক না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বুঝছিস? অয়নের চেঁচামেচি শুনে বাড়ির সবাই মানহার রুমে চলে আসে। মানহার বাবা আর বড় চাচ্ছু উপরে চলে আসে। অয়ন তাদেরকে বাসায় আসতে বলছে। অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে তাই বলে। অয়ন কখনো এত জরুরিভাবে আসতে বলে না, সেজন্য দুজনে বাসায় আসছেন। মিনহাজ খান মেয়ের কাজে বাকরুদ্ধ হয়ে গেছেন। মুখ দিয়ে তার কোনো কথা বের হচ্ছে না। কথা বলার ভাষা হারিয়ে ফেলছেন। মানহা মাথা নিচু দাঁড়িয়ে আছে। চুপচাপ চোখের পানি ফেলছে। তারই বা কি করার ছিল? মানুষের এত অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য সহ্য হয় না তার। তাদের কথাগুলো বুকে গিয়ে বাঁধে। কিছু কিছু মানুষের কথার উত্তর দিতে পারলেও কোথাও গিয়ে বাঁধে। মানহার বড় চাচ্ছু মিলন খান মানহার কাছে গিয়ে দুহাত দিয়ে আলতো করে চোখের পানি মুছে দেয়। কাঁদতে মানা করে। ফের বলে, মামনি রে, তোকে আমরা কেউ ভালোবাসি না। এমন একটা ডিসিশন একা নিতে পারলি? কাউকে জানানোর প্রয়োজনটুকু মনে করলি না? এতটাই পর করে দিলই আমাদের। চাচ্ছু, তোমরা সবাই ভুল বুঝছ। তোর চাচ্ছু তো ঠিকই বলছে। তোকে আমরা কেউ ভালোবাসি না। যদি আমাদের ভালোবাসাটা বুঝতিস তাহলে আজ এই দিন দেখতে হতো না। চুরি করে নিজের বাড়ি থেকে কেউ পালায়? যা চলে যা, দরজা খোলা আছে, তোকে কেউ আটকাবে না। অয়ন, তুই ওর পাসপোর্ট দিয়ে দে বলে মুখ চেপে ধরে কান্না করেন। মা তুমি? খবরদার আমাকে মা বলে ডাকবি না। আমি যদি তোর মা হতাম তাহলে এভাবে পর করে দিতিস না। মানহা এবার বাবার কাছে যায়। আব্বু, তুমিও কি সবার মতো আমাকে ভুল বুঝছ? মিনহাজ খান চুপ করে দাঁড়িয়ে আছেন।
মানহা ধের বুঝতে পারছে সবাই খুব রাগ করছে, সাথে অভিমানও করছে। এসব আর নিতে পারছে না মানহা। মেঝেতে ধপ করে বসে পড়ে, হাউমাউ করে কান্না করে দেয়। তাকে কেউ বোঝে না। সবাই শুধু তাকে ভুল বুঝে যায়। কেন 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 তোমরা কেন বুঝো না এই শহরে থাকতে আমার কষ্ট হয়? ঠিকভাবে আমি নিঃশ্বাস নিতে পারি না। ঘুম হয় না রাতে। বিষাক্ত স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়ায়। আমি আর নিতে পারছি না। এসব থেকে মুক্তি চাই, মুক্তি। কেউ পারবে দিতে? চুপ করে আছো কেন? জানি তো কেউ পারবে না। নীরা আর তানসী দৌড়ে এসে মানহাকে ধরে। দুজনেই মানহার কান্না দেখে কান্না করে দেয়। তানসী মানহাকে জড়িয়ে ধরে রাখছে। তার আপুর খুব কষ্ট হচ্ছে। তানসী আপুর কষ্ট সহ্য করতে পারে না। পুরো বাড়িটা নিস্তব্ধ। মনে হচ্ছে খান বাড়িতে কোনো মানুষ নেই। একটা শব্দ পর্যন্ত নেই। মানহা দাঁড়িয়ে আছে বেলকনিতে। হ্যাঁ, সে যেতে পারল না। তাকে যেতে দেওয়া হয়নি। আটকে দিল সবাই। বেলকনির গ্রিল ধরে এক মনে তাকিয়ে আছে আকাশের পানে। দূরের আকাশে চাঁদ দেখা যাচ্ছে। আপনত মনে বলে ফেলে, চাঁদ মামা গো, দিন শেষে আমিও তোমার মতো একা। হবে কি আমার একাকিত্বের সঙ্গী? সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় মানহার। জানালার পর্দার ফাঁক দিয়ে রোদ এসে পড়ে মুখে। আড়মোড়া ছেড়ে বিছানায় উঠে বসে মানহা। চোখ কচলিয়ে বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে যায়। একেবারে ব্রাশ করে ফ্রেশ হয়ে বের হয়। এবার ড্রয়িং রুমের দিকে হাঁটা ধরে। আর মনে মনে ভাবে, আজ থেকে নিজেকে অন্য রকম গড়ে তুলব। নতুন করে বাঁচব। সবাইকে নিয়ে বাঁচব। হাসবে, মন খুলে হাসবে। সবাইকে দেখিয়ে দেব মানহা কখনো ভেঙে পড়ে না। আর পড়বেও না। ভাবতে ভাবতে কখন যে নিচে নেমে গেছে বুঝতে পারেনি। মানহাকে দেখে নীরা হাসি মুখে বলে, আপু তুমি এত সকালে উঠতে গেলে কেন? সবাই তো এখন ঘুমোচ্ছে। ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না গো। তাই তো নিচে নেমে আসছি। আচ্ছা নীরা, মা কোথায়? ছোট আম্মু তো রান্নাঘরে। কেন, কি হয়েছে? তেমন কিছু না। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য কফি করে আনছি। ওকে যাও। সোফায় একা একা বসে ভাবছে মানহা। পরিবারের সবাই অনেক অভিমান করছে। সহজে এদের অভিমান ভাঙানো যাবে না। তার মা তো তার সাথে কাল থেকে কথা বলছেই না। নীরার ডাকে ভাবনার ছেদ পড়ে মানহার। এই আপু কি এত ভাবছ? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, দাও। আপু তুমি থাকো, আমি একটু উপরে যাচ্ছি। দেখে আসি তোমার ভাইয়া উঠছে কিনা। বেলা বাড়ছে, এখনো মশাইয়ের ঘুম ভাঙ্গেনি। আচ্ছা যাও, হাসি মুখে বলে। মানহা পা টিপে টিপে কিচেনের সামনে যায়। দেখে তার মা রান্না করছে। বড় আম্মুও এখানে নেই, হয়তো রুমে গেছে। মানহা চুপি চুপি গিয়ে মায়ের পিছনে দাঁড়ায়। তানিয়া বেগম মেয়ের উপস্থিতি বুঝতে পেরেছেন। তবুও চুপ করে আছেন। মেয়ে কি করে তাই দেখার জন্য। এমন ভাব করে রান্নায় ব্যস্ত যেন আশেপাশে কেউ নেই। মানহা পিছন থেকে মাকে জড়িয়ে ধরেন। মানহার কাজে তানিয়া বেগম ভড়কে যান। মেয়ে যে এমন কিছু করবেন বুঝতে পারেনি। মানহা বলে, মা। তানিয়া বেগম নিশ্চুপ। মানহা ফের বলে, ও মা, কথা বলবে না আমার সাথে? আমি কি খুব বেশি করে ফেলছি মা? তোমরা কেউ আমার সাথে কথা বলছে না। আমার যে খুব কষ্ট হচ্ছে মা, বলে নীরবে কান্না করে। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে তানিয়া বেগমের ঘাড়ে গিয়ে পড়ে। তানিয়া বেগম চমকে যান। মেয়ে তার কান্না করছে। সমস্ত অভিমান ঝেড়ে ফেলে মেয়েকে বুকে জড়িয়ে নেন। সান্ত্বনা বাণী দেন। কাঁদিস না মা। সব ঠিক হয়ে যাবে। তুই কেন অমন করতে গেলি? বাড়ির সবাই যে খুব কষ্ট পেয়েছে। মানহা ফুপিয়ে কেঁদেই চলেছে, থামার কোনো নাম গন্ধ নেয়। বেশি কাদার ফলে হেঁচকি উঠে গেছে। অনেকক্ষণ ধরে মাকে জড়িয়ে ধরে রাখে। অতঃপর নীরা রুমে ঢুকে দেখে অয়ন বিছানায় নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ শুনে বুঝতে পারে অয়ন গোসল করছে। সেই জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে অয়নের আসার অপেক্ষা করছে। ঠিক মিনিট পাঁচেক পর অয়ন বাইরে আসে। ব্যালকনিতে কাপড় নাড়ার জন্য আসলে সেখানে নীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের কাপড়গুলো চেয়ারে রেখে পিছন থেকে জড়িয়ে ধরে থাকে। কোমরে শীতল হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে নীরা। বুঝতে পারে মানুষটা আসলে কে। কাঁপা কাঁপা গলায় বলল, কি করছো এসব আয়ান? ছাড়ো, তোমার জন্য কফি আনছি,
ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হুম, আমি এখন কফি খাবো না। খাবে না মানে? তাহলে খাবেটা কি? চা করে দেব নাকি? চাও খাবো না আমি এখন। তাহলে আমি এখন অন্য কিছু খাবো। ওকে ফাইন, কি খাবে সেটা বলো, আমি নিচে গিয়ে এক্ষুনি করে আনছি। কথাটা বলে ঘুরে তাকালো অয়নের দিকে। অয়নের দিকে তাকিয়ে দেখলো অয়ন তার দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন বলল, চুমু খাবো। মানে? মানে? কি সব বলছো আজে বাজে? সাত সকালে সাইপাস খেয়ে এসেছো নাকি? বাকিটুকু আর বলতে পারল না। তার আগেই অয়ন নিজের ঠোঁট দ্বারা নীরার ঠোঁট জোড়া দখল করে নেয়। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর ছেড়ে দেয় অয়ন। দুজনেই হাঁপাতে থাকে। নীরা লজ্জায় মাথা নিচু করে রাখে। নীরার চোখে মুখে লাজুক ভাব। অয়ন নীরাকে লজ্জা পেতে দেখে বলল, বউ। ঘোর লাগা কণ্ঠ। নীরা আর চোখে অয়নের দিকে তাকায়। দেখে অয়ন তার দিকেই তাকিয়ে আছে। অয়ন ফের বলে উঠল, বউ, তোমার লজ্জা ভাঙেনি এখনো? বিয়ের প্রায় 7 মাস হতে চলল, এখনো যদি লজ্জা না ভাঙে তাহলে লজ্জা ভাঙার ব্যবস্থা করব। দুষ্ট হাসি দিয়ে বলল। অয়ন কিছু বুঝে ওঠার আগেই নীরা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। হঠাৎ এমন হওয়ায় কিছু বুঝে উঠতে পারে না। যখন বুঝতে পারে তখন হেসে ওঠে অয়ন, বলে উঠল, বউ আমার লজ্জা পেয়েছে। নীরাকে দৌড়ে যেতে দেখে তানসী অবাক হয়। ভাবে, ভাবির আবার কি হলো? এভাবে দৌড়াচ্ছে কেন? পাগল টাগল হয়ে গেল নাকি? তানসীকে এভাবে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে মিরাজ এগিয়ে আসে। মাথায় গাঁটটি দিয়ে বলল, কিরে তানু বিবি, তোর আবার কি হলো? এমন ব্যাককেলের মতো ওই দিক চেয়ে আছস কেন? মিরাজের বাচ্চা, নাম ঠিক করে বল বলছি। নট মি তানু বিবি, কল মি তানসী, ওকে? এ, আসছে আমার তানু বিবি, তাকে নাকি আবার ঢং করে তানসী বলে ডাকতে হবে। মুখ ভাঙিয়ে বলল মিরাজ। তানসী রেগে বোম হয়ে যায়। অগ্নি দৃষ্টিতে মিরাজের দিকে তাকিয়ে বলল, মিরাজ ভয় পাওয়ার ভান করে বলল, ওরে বাবা গো, আমি তো ভয় পাইছি, অমন করে তাকাস কেন? মিরাজ আর তানসীর সাপে নেউলের সম্পর্ক। তারা সমবয়সী হওয়ায় সম্পর্কটা অন্যরকম। তানসী এবার রেগে একটা ঘা দিয়ে বসে মিরাজের বুকে। মিরাজ করে বলল, মারিস কেন বই না মারে? ব্যথা লাগে তো, ইনোসেন্ট একটা ফেস দেখতে পাচ্ছিস না? রাখ তোর ব্যথা, বল আমাকে কখনো ওই নামে আবারও ডাকবি নাকি? বল, নইলে আরও দেব কিন্তু। হ্যাঁ ডাকবো তো। বলার সাথে সাথে ধুরুম ধুরুম করে কিল ঘুষি মারতে থাকে। তানসীর হঠাৎ আক্রমণে ভরকে যায় মিরাজ। মানহা উপরে আসার সময় দুইজনকে এভাবে ঝগড়া করতে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এই তোরা কি শুরু করছিস? ওভাবে ঝগড়া করছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোদের? তানসী এবার কাঁদো কাঁদো ফেস করে বলল, আপু, তুমি তোমার ভাইটাকে না ভালো হয়ে যেতে বলো। কেন রে, কি হয়েছে আবার ওর? আপু, তুমি তানু বিবিকে ভালো হতে বলো, আমাকে না, বুঝলে? মিরাজের বাচ্চা, তোকে তো আমি দাঁতে দাঁত চেপে চিল্লিয়ে বলল। তানসী ফের মানহাকে বলে, আপু, জানো তোমার ভাই আমাকে কি বলে ডাকছে? না তো, কি বলে ডাকছে? আমি নাকি তানু বিবি। মানহা এই কথা শুনে হো হো করে হেসে উঠল। আপু, তুমিও হাসছো? তুমিই বলো তো, মিরাজ ভাই কি কাজটা ঠিক করছে? মানহা হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মোটেও না। মিরাজ অন্যায় করছে। আমার বোনের সুন্দর নাম থাকতে সে কেন এইরকম বিশ্রী নামে তাকে ডাকবে? তাহলে এবার তাকে শাস্তি দাও আপু। কি বলিস? শাস্তি আবার কেন? হ্যাঁ আপু, শাস্তি। মানহা থতমত খেয়ে যায়। এবার কি করবে সে? কি এক ঝামেলায় পড়ল এখন। মিরাজ তো রেগে মেগে ফায়ার। তার আপু তানু বিবির কথায় সাই কেন দিচ্ছে কিছুই তো বুঝতে পারছে না। মানহা অনেক বুঝিয়ে সুঝিয়ে দুইজনকে দুই দিকে পাঠায়। দুজনে চুপচাপ চলে গেল। অতঃপর স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক বাবা, বাঁচা গেল। আনমনে হেসে উঠল অতঃপর আর বলল, দুইটাই আসলে পাগল। এক জায়গাতে হলেই শুধু ঝগড়া আর ঝগড়া।
শ্রোতা বন্ধুরা, গল্পের বাকি অংশ ইনশাল্লাহ আগামীকাল পাবেন। ধন্যবাদ।